ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তোমরা ভালো আছো সবাই? একটু আগে দিলাম যে সবাই আসতে সময় লাগে, তো সেই সময়টা আর কি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আছি। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম। শ্রেয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আছি। 3টায় ক্লাস শুরু হবে, আমি আগেই ছাড়লাম। সময় লাগে তো এই জন্য, প্লাস কিছু কথাও বলা যাবে এই সময়। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আজকে খুব রোদের খুব তেজ, ঢাকাতে দেখতেছি খুব তেজ গরম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ আছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আছি ভাই। ওয়ালাইকুম সালাম। কি বাবু, শুরু হয়নি এখনো? বলবা বলবা ওইটারই কন্টিনিউশন যেখানে আমরা ছিলাম হলো অ্যাবর্শনের, জাস্ট ন্যাচারাল অ্যাবর্শনের কজগুলো বলছি। হ্যাঁ, তারপর থেকে শুরু করব। হ্যাঁ, গল্প তো এখন শুনতে হবে শুধু তোমাদের কাছ থেকে, আমাদের গল্প নাই আমাদের। কালকে আমার এক ডাক্তার ভাই মারা গেছে, আলহামদুলিল্লাহ। সে হলো আমার, আমরা ময়মনসিংহ মেডিকেল M17, উনি হলো ময়মনসিংহ মেডিকেল M12, মানে আমাদের 5 ক্লাস সিনিয়র। হাবিবুজ্জামান চৌধুরী ভাই ওনাদের ব্যাচমেট। উনি মারা গেছে ইয়াতে, করোনাতেই। উনি সমন্বিতার ভাইস প্রিন্সিপাল ছিল, পরে আবার উনি নর্দার্নের প্রিন্সিপাল হয়েছিল। মালিকটা ভালো আছো? সালাম। উনি নর্দার্নের প্রিন্সিপাল ছিল এই 3-4 মাস ধরে। আলহামদুলিল্লাহ আছি। এই আমরা রিসেন্টলি একসাথে পিকনিক করলাম ফেব্রুয়ারি মাসে, এই করোনা হয়ে। ওনার মতো লোক, একটা প্রিন্সিপাল, একটা প্রফেসর, এই মেডিকেলে গেছে, ওই মেডিকেল কলেজে গেছে, কোনোখানেই ভর্তি হয় না। তারপরে লাস্টে যেটা হয়েছে সেটা হলো ঢাকা মেডিকেল কলেজে ওই কোনো রকমে, মানে সবার খালি এক কথা, আপনি পরীক্ষা করে আসেন। আরে আমি মরে যাচ্ছি, আমি পরীক্ষাটা করবো কবে? পরীক্ষা করতে তো একটা টাইম লাগে। কি যে অবস্থা! আলটিমেটলি উনি মারাই গেলেন আর কি। আমাদের ফরেন্সিকেরই স্যার আর কি, তোমাদের স্যার, তোমাদের এই নর্দার্নের প্রিন্সিপাল, আর আগে ছিল হলো এই সমরিতার ভাইস প্রিন্সিপাল ছিল। চিন্তা করে দেখো, ওনাদের মতো প্রফেসরের যদি এই অবস্থা হয়, তো সাধারণ লোকের কি যে করবে আল্লাহ জানে। করোনা হইলে কোথায় যাবে, কে তাকে ভর্তি করবে, আল্লাহ ছাড়া কেউ তা যায় না। মোটামুটি তোমার কথা শুনতে পারো তো না? মোটামুটি। ওয়ালাইকুম সালাম। আর কয়েকদিন পরে তো, আর তোমাদের জন্য বেশ ভালো ভালো খবর হলো যে অনেক টিচার এখন পড়াতে, মানে আমি বলছি হাবিবুজ্জামান চৌধুরী, উনি খুব ভালো, ঢাকা মেডিকেলের হেড ছিলেন, এখন আনোয়ার খান মডার্ন মেডিকেলের ভাইস প্রিন্সিপাল কাম ডিপার্টমেন্টের হেড। ওনারা ক্লাস নিচ্ছে ওনাদের কলেজেই। তো বললো জুবাইর, আমি এখানে ক্লাস নিচ্ছি, তো তা পরে আমি নিব এখানে। তা তোমাদের
অনেক স্যার পাওয়া যাবে যারা নাকি এখন হ্যাঁ M9-এরও উনি স্যার, উনি মারা গেছে, তো সিলেট মারা গেছে। হ্যাঁ, সবাই আনিস ভাইয়ের জন্য দোয়া করো। উনি আমাদের আমার মেডিকেলের সিনিয়র ভাই। তো যাই হোক, এখন কালকে তো রেজাল্ট ভাই ক্লাস নেবে, উনি খুব ভালো পড়ান। তারপর হাবিব ভাই পরীক্ষা ক্লাস নেবে। আর্ম ফোর্স মেডিকেল কলেজে আছে, ওকে বলছি। মুস্তাক বললো যে জুয়েল ভাই আমি পরে নিব ক্লাস, এই রোজা রমজানের দিনে পারবো না, নিব। আমি ঠিক আছে। সামদ ভাইয়ের সাথে কথা হয়নি আসলে, সামদ ভাইকে বলবো বলে মনে হয় না। হ্যাঁ, আমি এখানে ঢাকায় এদের যারা আছে তাদেরকেই মেইনলি বলবো, একটু সুবিধা হয় আমার। যার ফলে তোমরা রিসেন্টলি অনেক টিচার পেয়ে যাবা যারা তোমাদের ক্লাস নেবে। তো আমাদেরও চিন্তা করতেছে, এই দেখো এই 21 রোজা থেকে আমাদের অ্যাকচুয়ালি একটু ব্যস্ততা শুরু হয়ে যাবে, তাই না? 21 রোজা থেকে আসলে মানে 20 রোজার পরগুলো তো আমরা খুব ইম্পর্টেন্স দিই, বুঝোই তো। যদিও 27 রোজারটাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেই, কিন্তু 20 রোজাকেও দেই। যার ফলে ক্লাস আমরা যদি 3-4 জন মিলে না নেই, তাহলে এই পরপর হয়ে গেলে কষ্ট হয়ে যাবে, বুঝতে পারছো? এই জন্য বলি যে হয়তো মাঝখানে একটু বিরতি হবে। কালকে তো রেজল ভাইয়ের ক্লাস, পরশু দিন বৃহস্পতিবার শাহজাহান ভাইয়ের ক্লাস, তাহলে আমার ক্লাস হবে হলো ফ্রাইডেতে, মনে করো, ইনশাল্লাহ। হ্যাঁ, প্রফের খবর কিচ্ছু যায় না, মানে কোনো স্যাররাও যায় না, হবে কবে হবে কিচ্ছু যায় না। যার ফলে আমরা কোনো কিছু বলতে পারছি না। তোমাদের কিন্তু প্রিপারেশন থাকা উচিত, কারণ অনেকে ভাবতেছে যে প্রফ হবে না, এটাও তো ঠিক না। প্রফ তো হতেও পারে, তাই না? হতেও পারে মানে কি হবে। সো এই কাজ করো না যে না পড়াশোনার দরকার নেই, প্রফ তো হবে না। এটা আসলে এই জন্য বললাম যে তোমরা একটু তোমাদের প্রিপারেশন যদি থাকে, প্রফ কিন্তু হবে না কথাটা একদম বলা যাবে না। আচ্ছা, আর হলো তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি, অনেকজন আসছো প্রায়, এখন তোমাদেরকে বলা ভালো। সেটা হলো ওই আমাকে মনে হয় অনেকে তোমরা অ্যাড রিকোয়েস্ট পাঠাচ্ছ। ফ্র্যাঙ্কলি বলি, প্রায় 4-5 বছর আগেই আমার আসলে আমার স্টুডেন্টদের সাথে তো আমার ট্যাগ করা, আমার ওটা আসলে হয়ে গেছে 5000। আর 5000-এর পরে না ওরা ফেসবুকে অ্যালাউ করে না। আমি মাঝে মাঝে অনেকজনকে, আমার পুরনো স্টুডেন্ট কিছু কেটে নতুন কয়েকজনকে ঢুকাইছি, কিন্তু এখন সব সমস্যা, মানে এখন আচ্ছা চিটাঙে দেখি, বলতেও পারি। আমি কাশেম ভাইকে বলবো হয়তো, বা কাশেম ভাই তো খুব ভালো। হ্যাঁ, কাশেম ভাইকে বলতে পারি। হাসান ভুঁইয়া স্যারকে বলবো না, কাশেম ভাইকে আমি বলতে পারি, উনি খুব ভালো, শ্রীলঙ্কা থেকে পড়াশোনা করে আসছে। আচ্ছা, যে তোমাদের যেটা বলতেছিলাম সেটা হলো, যেহেতু আমি ওই অ্যাড রিকোয়েস্টগুলো নিতে পারতেছি না, কারণ এটা অ্যালাউ করে না মোর দেন 5000, এই জন্য আমি আসলে তোমাদেরকে কেটে দিচ্ছি আর কি। এই জন্য তোমরা কিছু মনে করো না, খামাখা আমাকে রিকোয়েস্টে পাঠায় লাভ নেই, কারণ আমি তো জায়গা দিতে পারতেছি না, আমার ওটা ভরপুর হয়ে গেছে ওই এইটা। মোর দেন 5000 ওরা করে না, বুঝতে পারছো? আচ্ছা, দেখি আর কয়েকজন হইলে আমি ক্লাস শুরু করে দিব। নতুন একটা আইডিয়া হলো, পারিও না এগুলা কিছু, কি করতে হয় কিভাবে জানিও না কিছু। আমি কি এখন শুরু করব নাকি আর 2 মিনিট পর শুরু করবো? বলো, 3টা বাজে নাই না? 3টা বাজলেই শুরু করব। আজকে ক্লাসটা মানা করতে চেয়েছিলাম আসলে ইয়ার জন্য, কি বলুন না, এই আমার যে সিনিয়র ভাই মারা গেছে, পরে দেখলাম যে তোমাদেরকে আগে বলা হয়েছে, এই জন্য আর করলাম না। আমার একবার মনে হচ্ছিল যে আজকে ক্লাসটা আরেকজনকে নিতে বলবো। মারা যাওয়ার কথা শুনলে সবারই ভয় লাগে। ওই ব্যাচে আমাদের অনেকগুলো টিচার আছে ফরেন্সিক মেডিসিনে। তোমাদের এই আনিস ভাই যে মারা গেছে, ওই ব্যাচে আনিস ভাই, ডক্টর হাবিবুজ্জামান চৌধুরী, জামিন ফরহাদ ভাই, সব একই ব্যাচের এরা আর কি। হ্যাঁ, আরও 2জন আছে। আচ্ছা, আমার মনে আমি শুরু করে দিই না, কি বলো? খুব ভালো করে চিনি আদিল ভাই আমি খুব ঘনিষ্ঠ। আদিল ভাই আমি একসাথে পাশ করছি ফরেন্সিক মেডিসিনের ডিপ্লোমা, খুবই ঘনিষ্ঠ। আদিল ভাই বিশিষ্ট গিটারিস্ট। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আছি বাবেল, ভালো আছি। আচ্ছা, এবার আমার মনে আমি শুরু করে দিই, বুঝতে পারছো? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, শুরু করে দিই। তাহলে কালকে আমরা ছিলাম হলো অ্যাবর্শনে। আমরা কিছু অ্যাবর্শনে কিছু ন্যাচারাল কজ বললাম না,
যে যেটা তোমরা আবার আরো বেশি করে বললা, আমি আমি তো অত কিছু বলতে পারবো না। তো কিছু কজ বললাম, আর কিছু অ্যাক্সিডেন্টের কারণে মারা যেতে পারে। এটা হলো তোমার আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। আমাদের জন্য যেটা, হ্যাঁ 3টে বেজে গেছে, ওকে। আমাদের জন্য যাক 3টে বাজছে, 12টা তো বাজে নাই। আমাদের জন্য হলো বেশি ইম্পর্টেন্ট হলো পরেরটা, যেটা ইনডিউস, যেটা যেটা করা হয় আর কি। এখানে আছে দুটো জিনিস, একটা হলো লিগ্যাল, আরটা হলো ইললিগ্যাল। ইললিগ্যালটাকে তোমরা বলো, লিগ্যালটাকে বলো জাস্টিফাইবল অ্যাবর্শন, ইললিগ্যালটাকে তোমরা বলতেছো হলো ক্রিমিনাল অ্যাবর্শন। জাস্টিফাইবল অ্যাবর্শন আর ক্রিমিনাল অ্যাবর্শন। তাহলে জাস্টিফাইবল অ্যাবর্শন করা যাবে, ক্রিমিনাল অ্যাবর্শনটা করা যাবে না, এটা মনে রাখবা। জাস্টিফাইবল অ্যাবর্শন করা যাবে, ক্রিমিনাল অ্যাবর্শন করা যাবে না। জাস্টিফাইবল অ্যাবর্শন কেন করা যাবে? বিকজ সেখানে অনেক ইন্ডিকেশনস আছে। জাস্টিফাইবল অ্যাবর্শন করা যাবে কারণ সেখানে অনেক ইন্ডিকেশন আছে। দ্যাট মিনস জাস্টিফাইবল অ্যাবর্শনটা তুমি এই কারণে করতেছো, ফর দ্য সেক অফ দ্য মাদার, ফর দ্য সেক অফ দ্য বেবি। বইয়ে তোমার এইভাবে বলা আছে, when the continuation of the pregnancy will endanger the life of the mother or it may cause serious injury to the physical or mental health of the mother even on the baby, সব কারণে আমরা জাস্টিফাইবল অ্যাবর্শন করি। দ্যাট মিনস এখন তো এই যে আল্ট্রাসোনোগ্রামি করে ডাক্তাররা অনেক কিছু বুঝতে পারে। এখন যখন বোঝা যায় বা অনেক কারণে, এটা তো বেবি ব্যাপারে বা মায়ের অনেক, তুমি হিস্ট্রি নেওয়ার পর তুমি যদি বোঝো যে আচ্ছা আপনি যে এই প্রবলেম হয়েছিল এই ফার্স্ট ট্রাইমেস্টারে, তাহলে কিন্তু আপনার যে বাচ্চাটা, আপনারও অনেক সমস্যা, প্রেগনেন্ট হয়ে গেছেন, যদি আপনি অ্যাবর্শন করে না ফেলেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। এই যে মনে করেন তুমি একজনকে, একটা পেশেন্টকে বললা, তখন পেশেন্ট যদি চিন্তা করে যে না না আমি তাহলে বাচ্চা নিব না, কারণ এই বাচ্চা নিতে যাই যদি আমি মরে যাই বা আমার বাচ্চার ক্ষতি হয় বা বাচ্চাটা একটা এই অসুখ বিসুখ নিয়ে বড় হবে, আমি এরকম বাচ্চা চাচ্ছি না, সে তখন হয় কি জানো, তা আমরা অ্যাবর্শন করে ফেলি, যেটাকে বলতেছি আমরা জাস্টিফাইবল। আসলে সত্যি কথা বলতে কি, মানুষ অ্যাবর্শন করেই ওটাকে জাস্টিফাই করার চেষ্টা করে, কিন্তু মানুষ অ্যাবর্শন করেই জাস্টিফাই করার চেষ্টা করে, কিন্তু যদি একবার কেস হয়ে যায় তখন কিন্তু তুমি যদি প্রমাণ করতে না পারো যে এটা জাস্টিফাইড ছিল, তাহলে তো ওইটা ক্রিমিনাল অ্যাবর্শন হয়ে যাবে তখন। যদি তারা দেখে যে তুমি কোনো জেনুইন কোনো ইন্ডিকেশনস দেখাতে পারতেছো না, বাট তুমি অ্যাবর্শন করছো, তাহলে তো বেশ প্রবলেম হবে। এই জন্য এটা অ্যাবর্শন তো হচ্ছেই। তুমি যদি বলো যে স্যার কিছুই হয় না, হ্যাঁ আসলে কিছুই হয় না। বাংলাদেশে প্রতিটা ক্লিনিকে, প্রতিটা জায়গায় প্রচুর অ্যাবর্শন হচ্ছে, সবগুলাই কিন্তু জাস্টিফাইবল না। ক্রিমিনাল অ্যাবর্শন প্রচুর হচ্ছে, কিন্তু এটাকে দেখার কেউ নাই। কি এসে বলবে যে এটা জাস্টিফাইড না, এটা ক্রিমিনাল অ্যাবর্শন ছিল। কিন্তু তুমি যদি একবার বিপদে পড়ে যাও তখন মনে হবে, তখন তো এইসব এক্সাম্পল দিয়ে লাভ নাই যে স্যার সব জায়গায় হয়, আমি করলাম আর আমি ধরে খাইলাম। তো তোমাকে সাবধান থাকতে হবে, কারণ অ্যাবর্শনে কিন্তু পানিশমেন্ট আছে। যে তুমি যে ইললিগাল অ্যাবর্শন করবা সেটার কিন্তু যথেষ্ট পানিশমেন্ট আছে। আচ্ছা, এখন আমি আসতেছি হলো তাহলে এই লিগাল অ্যাবর্শন, দ্য কন্টিনিউশন অফ দ্য প্রেগনেন্সি উইল এন্ডেঞ্জার দ্য লাইফ অফ দ্য মাদার অর কজ মে সিরিয়াস ইনজুরি টু হার ফিজিক্যাল অর মেন্টাল হেলথ। তাহলে আমরা যে অ্যাবর্শন করব সেটাকে আমরা বলবো জাস্টিফাইবল অ্যাবর্শন। এখন শুধু বললে তো হবে না, তোমাকে জাস্টিফাই করতে হবে। এখন জাস্টিফাই করো, এটাকে অনেক ভাগে ভাগ করছে, কিছু গ্রাউন্ড তৈরি করছে, থেরাপিউটিক গ্রাউন্ড করছে, তারপরে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড করছে, সোশ্যাল গ্রাউন্ড করছে, তারপরে ইউজেনিক গ্রাউন্ড। এইসব গ্রাউন্ডের উপরে বলতে যাচ্ছে যে আমরা এই অ্যাবর্শনটা করতে পারি। তখন হয়তো স্যার তোমাকে জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা ঠিক আছে তুমি তো বলতেছো, তাহলে জাস্টিফাইবল অ্যাবর্শনের কিছু তুমি সামান্য কিছু কজ বলো যে স্যার এই হইলে আমি জাস্টিফাইবল অ্যাবর্শন করতে পারি, তখন তুমি সেটা বলবা। আচ্ছা, প্রথমে ওরা কিছু থেরাপিউটিক গ্রাউন্ডে কথা বলছে। হ্যাঁ, থেরাপিউটিক পারপাজে আমরা অ্যাবর্শন করতে পারি, যেটা জাস্টিফাইবল। দ্যাট মিনস সেখানে অনেক অসুখের কথা বলছে, যেমন মনে করো কার্ডিওভাস্কুলার সিস্টেমে তার অসুখ ছিল, রেসপিরেটরি সিস্টেমে তার অসুখ ছিল, বা অন্যান্য সিস্টেমে তার এমন অসুখ ছিল যখন মনে করা হচ্ছে যে এইরকম একটা ডিজিজ নিয়ে এই মাদারটাকে যদি অ্যাবর্শন না করে ফুল প্রেগনেন্সি হয়, তাহলে মা আলটিমেটলি
বাঁচবে না মনে হচ্ছে। সো সেই ডাক্তার যখন বলবে যে আপনার তো এই অসুখ আছে, এই গ্রাউন্ডে আসলে এটা অ্যাবর্শন করাই ভালো, তখন মা হয়তো অ্যাবর্শনে রাজি হয়ে গেল, কারণ সে দেখলো যে আমি বাঁচবো না, যে অসুখটা হয়েছে, তাহলে খামাখা তাহলে আর এই প্রেগনেন্সি পিরিয়ডটা লিঙ্গার করার কোনো মানে হয় না। আচ্ছা, তাহলে বেশ কিছু থেরাপিউটিক গ্রাউন্ডে আমরা অ্যাবর্শন করতে পারি। ইউজেনিক কিছু কারণ আছে। ইউজেনিক কারণ করতে বলা আছে যে এইখানে তুমি তুমি মাদারের সাথে বসলা এবং হিস্ট্রি নিলা, মাকে অনেকগুলো প্রশ্ন করলা, এবং তুমি এইসব প্রশ্ন করার পর তোমার মনে হচ্ছে যে দ্য বেবি মে বর্ন উইথ সাম প্রবলেমস। কেন তোমার এটা মনে হয়েছে? তোমার এটা মনে হয়েছে এই কারণে তুমি তার কয়েকটা হিস্ট্রি নিচ্ছ, তুমি তার ডিজিজের হিস্ট্রি নিচ্ছ, তুমি তার ড্রাগসের হিস্ট্রি নিচ্ছ, তুমি আরও দু একটা জিনিস জানছো, এবং সে বলছে যে তার ফার্স্ট ট্রাইমেস্টারে এই ঘটনাগুলো ঘটছে। তখন তুমি চিন্তা করলা যে আরে আল্লাহ, এইসব কারণে তো তার বেবির প্রবলেম হতে পারে। যেমন ওখানে বলা আছে, তুমি যদি ডিজিজের কথা বলো তাহলে বলা আছে, তুমি মাকে বললা যে আপনার কি কোনো অসুখ হয়েছে? জি। ডাক্তার সাহেব বলছিল আমার জার্মান মিজেলস হয়েছে, ওরে আল্লাহ। আমার স্মল পক্স হয়েছিল, ওরে আল্লাহ। আমার চিকেন পক্স হয়েছিল, আমার ভাইরাল হেপাটাইটিস হয়েছিল, অথবা আমার অন্যান্য ভাইরাল ডিজিজ হয়েছিল। তাহলে দেখো, তার জার্মান মিজেলস হতে পারে, তার চিকেন পক্স হতে পারে, তার স্মল পক্স হতে পারে, তার এই কী বলেন নাম ভাইরাল ডিজিজ হতে পারে, ভাইরাল হেপাটাইটিস হতে পারো। তুমি তখন মাকে বললা যে আপনার কিন্তু করা উচিত, কি বলেন নাম, আপনার কিন্তু অ্যাবর্শন করে ফেলা উচিত, কারণ দ্য বেবি মে বর্ন উইথ সাম প্রবলেম, দ্য বেবি মে বর্ন উইথ সাম প্রবলেম। তখন তুমি চিন্তা করছো না, তাহলে আমি আর এই বাচ্চাটা নিব না। এটা একটা হতে পারে ইউজেনিক কারণে। হ্যাঁ, তারপরে তুমি তার কাছে ড্রাগসের হিস্ট্রি নিলা, তুমি বললে আচ্ছা ভাই আপনি বলেন তো ফার্স্ট ট্রাইমেস্টারে আপনি কি ওষুধ খাইছেন? সে তোমাকে সব দেখাইলো, অথবা তুমি তাকে বললা যে আচ্ছা আপনি কি কখনো এই থ্যালিডোমাইড খাইছেন? বলছে হ্যাঁ আমি খাইছি। আচ্ছা আপনি কি কখনো কর্টিসন খাইছেন? খাইছি। আচ্ছা আপনি কি অ্যান্টি ডিপ্রেসেন্ট খাইতেন? বলছে আমার তো ডাক্তার সাহেব ঘুম টুম হয় না, আমি নিজে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস খাই, হ্যালুসিনোজেন্স এগুলা। তখন তুমি তখন বলবা যে শোনেন ভাই, আপনি যে ওষুধগুলো খাইছেন এর জন্য কিন্তু বেবির প্রবলেম হতে পারে। সো আপনি চিন্তা করে দেখেন যে আপনি কি প্রবলেমওয়ালা বাচ্চা নেবেন কি নেবেন না। তখন সে যদি বলে না 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 আমি কোনো প্রবলেমওয়ালা বাচ্চা নিতে চাই না, তখন ইউজেনিক কারণে তুমি বলতে পারো যে তাহলে আমি এটা অ্যাবর্শন করে ফেলবো। তাহলে দেখো, কিছু ডিজিজ কারণে হয়ে গেলো, কিছু ড্রাগসের জন্য হইলো। এছাড়া হতে পারে মাকে বললো আচ্ছা ফার্স্ট টাইমেস্টারকে দিয়ে এক্সরে করাইছিলেন? হ্যাঁ ডাক্তার সাহেব আমি তো এক্সরে করাইছিলাম। আল্লাহ, আপনার তো দ্য বেবি মে বর্ন উইথ সাম প্রবলেম। আচ্ছা, এছাড়া হতে পারে মাদারের সাইকেট্রিক প্রবলেম আছে, মনে করি ইনসেনিটি আছে, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় অ্যাবর্শন করে ফেলতে পারি। তাহলে ইনজেনিক কারণে আমরা মনে করি অ্যাবর্শন করতে পারি। তাহলে এইসব কারণে কিন্তু অ্যাবর্শন করে তোমাকে কেউ তোমার গুনাহ দিবে না, এবং তোমাকে কেউ পানিশমেন্ট দিবে না। ইউ উইল নট বি পানিশড ফর দিস। এখন আসতেছে হলো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কখন হতে পারে। হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে বলা আছে যে একটা ফিমেলকে একটা মেয়েকে রেপ করছে অ্যান্ড শি হ্যাজ বিকাম প্রেগনেন্ট। তখন পরীক্ষা করার পরে আমি যখন জানতে পারলাম শি হ্যাজ বিকাম প্রেগনেন্ট, তখন আমি তাকে বললাম যে দেখেন আপনি তো প্রেগনেন্ট, আপনি কি এই বাচ্চা নেবেন? এই বাচ্চাটা কিন্তু ওই রেপের কনসিকুয়েন্সে, মানে রেপের জন্য হয়েছে। তখন সে কি বলবে যে না 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 ডাক্তার সাহেব আমি এই বাচ্চাটা কখনোই নিব না। তখন আমি এটা অ্যাবর্শন করে ফেলতে পারি, আমার কোনো রকম এটার জন্য দোষ হবে না। আর কি হতে পারে? সোশ্যাল কারণে। সোশ্যাল কারণটা হলো যে একটা একটা কাপল আছে, মনে করো তার ফ্যামিলি কমপ্লিট মানে কি, তারা ডিসিশন নিচ্ছে যে তারা 2টা বাচ্চা নেবে এবং তার চেয়ে বেশি নেবে না। তারপর অনেক দিন হয়ে গেছে, লং টাইম গ্যাপ হয়ে গেছে, বাট তোমার কন্ট্রাসেপটিভ ফেইলিউর হোক বা যে কোনো কারণে হোক, শি হ্যাজ বিকাম প্রেগনেন্ট। তখন সে বলতে পারে যে ডাক্তার সাহেব আমার তো লং টাইম গ্যাপ হয়ে গেছে, আমি এখন আসলে আর মাদার হতে চাই না। অথবা ডাক্তার সাহেব আমার তো ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, প্লাস আমি ইকোনমিক্যালি দুর্বল, আমি আসলে 3টে বাচ্চা পালতে পারবো না, আমি একজন চাকরিজীবী, আমার পক্ষে এটা সম্ভব না। তখন কিন্তু আমরা এটা অ্যাবর্শন করে দিতে পারি। তাহলে দেখো, অ্যাবর্শন হতে পারে
হইলো এই কারণেও যে সোশ্যাল কারণে, যে তার কন্টেস্টের ফেল করছে, তার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, সে বাচ্চা নিতে যাচ্ছে না, এই কারণে আমরা করতে পারি। এটা সোশ্যাল গ্রাউন্ড হইলো। তাহলে আবার কোনোখানে ইনভায়রনমেন্টাল লেগছে, যে তাহলে আমরা অবশ্যই বলবো যে এই ইন্ডিকেশনসগুলো থাকলে আমরা জাস্টিফাইবল অ্যাবর্শন করি। এখন আসতেছে হলো যে ইন্ডিকেশনস নাই কিন্তু তুমি অ্যাবর্শন করে ফেলছো, একজন ফিমেল, একজন কারণ অ্যাবর্শন কেন আমরা করাই, কারণটা হলো অ্যাবর্শন করাইলে পয়সা পাওয়া যায় ভালো। এইটাই হলো ডাক্তাররা অ্যাবর্শন করে কেন, এটা বলি। এটা আমি মাঝে মাঝে একটা গল্প করি যে উপজেলায় যখন চাকরি করবা প্রথম প্রথম তো পয়সা পাইতে খুব ভালো লাগে, তাই না? মানে আমাদের সময় ভিজিট ছিল 20 টাকা, এখন তো মনে হয় 50 টাকা 100 টাকা হতে পারে। তে ভালোই লাগে, তুমি যখন একটা রুগী দেখবা 20 টাকা পাবা। তো 20 টাকা দিয়ে তো এমনি রুগী দেখলা, কিন্তু মারামারি করে যে পেশেন্টগুলো আসে, মারামারির ফলে যে ইনজুরি সার্টিফিকেট দিতাম আগে আমরা, ইনজুরি সার্টিফিকেট দিলে ভালো পয়সা পাওয়া যেত, 300 টাকা দিত। দেখো 20 টাকা রুগী পাওয়া যায় আর মারামারির জন্য 300 টাকা পাওয়া যায়। তাহলে তুমি কি আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ আসে জানি মারামারি হয়, আল্লাহ আমার উপজেলা জানি হেভি মারামারি হয়, আল্লাহ আমার উপজেলা জানি মারামারি হয়। তাহলে কি হবে, মারামারি রুগী ইমার্জেন্সিতে আসবে, তুমি স্টিচ দিবা এবং মনে করো তুমি একটা গ্রিভিয়াস হার্ট এগুলো দিয়ে 300 টাকা বা 500 টাকা নিয়ে নিলা। কোনো জায়গায় 1000 টাকা পাওয়া যায়, এই সিলেট টিলেট চিটং যেখানে মানুষের বড় লোক। আচ্ছা, এখন ইলিগাল প্রেগনেন্সি নিয়ে যদি আসে আর অ্যাবর্শনের জন্য যদি আসে, তাহলে তুমি 300 টাকাও রাজি হবে না, তুমি ওটা 1500 টাকা নিবা, 2000 টাকা নিবা, 3000 5000 টাকাও নিতে পারো। সো মানুষ অ্যাবর্শন, ইলিগাল অ্যাবর্শনটা এই জন্য আমাদের দেশে খুব কমন, এটা করা হয়। কিন্তু ইলিগাল অ্যাবর্শন সম্বন্ধে আরও অনেক কথা বলবো পরে, আমি এইটি এখনো শেষ করি নাই। হ্যাঁ, আমি হলো এই তোমার লিগাল অ্যাবর্শন সম্বন্ধে আগে আসি। সেটা লিগাল অ্যাবর্শনের আমি কারণগুলো বললাম যে এই কারণে তুমি লিগাল অ্যাবর্শন করতে পারো, কিন্তু এখন আসবে তোমাকে কে অ্যাবর্শন করতে পারে, কিভাবে অ্যাবর্শন করবা, এই কথাগুলো লাগবে। আচ্ছা, এবার আসি, কে অ্যাবর্শন করতে পারে? ডাক্তার অ্যাবর্শন করতে পারে। কে অ্যাবর্শন করতে পারে? ডাক্তার অ্যাবর্শন করতে পারে। কোন ডাক্তার অ্যাবর্শন করতে পারে? সব ডাক্তারই অ্যাবর্শন করতে পারে। সব ডাক্তার অ্যাবর্শন করতে পারে না স্যার, সব ডাক্তার অ্যাবর্শন করতে পারে না। তাহলে আবার ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো যে আমি ডাক্তার হইলেও আমার এমন কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে, যে ক্রাইটেরিয়াটা থাকলে আমি অ্যাবর্শন করতে পারবো। সেই ক্রাইটেরিয়াটা কি? সেটা হলো, মনে করো আমি গাইনিতে ডিগ্রি নিছি, আমি যদি গাইনিতে ডিগ্রি নেই, আমি আসলে অ্যাবর্শনের কাজ অনেক করছি, সো ধরে নেওয়া হবে যে আমার জন্য এটা কোনো ব্যাপার না। আমি গাইনিতে ডিগ্রি করি নাই, কিন্তু আমি গাইনি ম্যাডামের সাথে, গাইনি স্যারের সাথে আমি 25টা কেস অ্যাসিস্ট করছি। মানে উনি করছে, আমাকেও শেখাই দিচ্ছে, উনি নিজে করছে, আমি দাঁড়িয়েছিলাম দেখছি, তারপরে আমি করছি বলে আমাকে বলছে তুমি একটু করো, ওই করো, সে মানে সার্জারিতে যার সাদা যেভাবে শেখায়। এই যে 25টা কেস হ্যান্ডলিং করলা, তুমি একজন ডাক্তার, তুমি 25টা কেস হ্যান্ডলিং করছো, তুমি এখন অ্যাবর্শন করতে পারো। তাহলে অ্যাবর্শনের ডাক্তার হলেই হবে না, ডাক্তারের আইদার এই গাইনিতে তার ডিগ্রি থাকতে হবে, অথবা সে 25টা কেস হ্যান্ডলিং করার জন্য স্যারের সাথে, ম্যাডামের সাথে দাঁড়ায় কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। হ্যাঁ, তাহলেই সে এই কাজটা করতে পারবে। ক্লিয়ার? তাহলে এখন আসতেছে ডাক্তারের সম্বন্ধে বলা হয়ে গেল, এখন আসতেছে হলো কোথায় করব কাজটা আমি করব যদি সরকারি মেডিকেল কলেজ হয় কোনো প্রবলেম নাই, সরকারি হাসপাতাল হয় কোনো প্রবলেম নাই, তার মানে সরকারি জায়গায় এই কাজটা করা যায়, গভর্নমেন্টের এইগুলা হসপিটালগুলো অ্যালাউড। এরপরে কি থাকতেছে, প্রাইভেটেও অ্যালাউড, বাট সেই প্রাইভেট হসপিটালটার রেজিস্ট্রেশন থাকতে হবে। রেজিস্ট্রেশন না থাকলে কিন্তু এটা করা যাবে না, রেজিস্ট্রেশনটা থাকতেই হবে। তাহলে হয়ে গেল, এখন দেখা গেল যে আমি ডাক্তার, আমার এই অ্যাবর্শন করার রাইট আছে, এবং আমি যেখানে করলাম সে হসপিটাল সম্বন্ধে যা বললাম তোমাকে, সেখানেও করা যাবে। এরপরে আর কি, এরপরে ওই হসপিটালটায় অ্যানেস্থেসিয়ার ব্যবস্থা রাখতে হবে, অ্যানেস্থেটিস্ট থাকতে হবে। অ্যানেস্থেসিয়া না থাকলে আমি এই কাজটা করবো না, আমি বিপদে পড়ে যেতে পারি। সো অ্যানেস্থেটিস্ট যিনি থাকে সেটা আমি দেখব বা সেটা আমি চিন্তা করব। ভালো কথা, অ্যানেস্থেটিস্ট থাকলো। এরপরে আর কি লাগবে আমার,
এরপরে আমার লাগবে হলো যে ওয়েল ইকুইপমেন্টস, মানে ইকুইপমেন্টস থাকতে হবে। ইকুইপমেন্টস না থাকলে এখানে আমি কাজগুলা করব না। তাহলে আমার ইকুইপমেন্টস থাকতে হবে, আমার অ্যানেস্থেটিস থাকতে হবে, আমার হসপিটালটার পারমিশন থাকতে হবে, রেজিস্ট্রেশন থাকতে হবে, আবার আমিও থাকতে হবে। আমি মানে হলো আমি একজন এই কাজ করার যোগ্য মানুষ, ক্যাপাবল মানুষ, আমি এটা করার রাইট আছে আমার। ভালো কথা, সব থাকলো। এখন পেশেন্ট আসলো, আমি পেশেন্টটা দেখলাম, আমি দেখে মনে করলাম যে এটা অ্যাবর্শনটা করা যাবে আর কি। এখন অ্যাবর্শন করার সময় আমি যদি এর অবশ্যই কনসেন্ট নিতে হবে। আমি মেয়েটার কাছ থেকে কনসেন্ট নিলাম, শি উইল গিভ মি কনসেন্ট। আমি তার হাজব্যান্ডের কাছ থেকে কিন্তু কনসেন্ট নিতে যাব না, আমি অবশ্যই কনসেন্ট নিব মেয়েটার কাছ থেকে। আচ্ছা, মেয়েটা যদি ছোট হয়, মাইনর হয়, তাহলে তার মায়ের কাছ থেকে আমি কনসেন্ট নিব, মানে তার গার্জিয়ানের কাছ থেকে আমি কনসেন্ট নিব। ভালো কথা, কখনোই হাজব্যান্ডের কনসেন্টের উপরে অ্যাবর্শন করা হবে না, এটা মনে রাখবা। তারপরে কি করব আমি? তারপরে ইফ ইট ইজ বিলো 12 উইকস মানে 3 মান্থসের নিচে যদি হয়, হ্যাঁ, তাহলে এ সিঙ্গেল ডক্টর হি ক্যান সি ওয়েদার দেয়ার আর ইন্ডিকেশনস আর প্রেজেন্ট অর নট। একজন ডাক্তার দেখে দেখে বলবে যে হ্যাঁ ইন্ডিকেশন আছে, এটা আসলে করতে হবে, ঠিক আছে। ইফ ইট ইজ বিটুইন 12 to 20 উইকস, তাহলে আমরা 2 ডক্টরসের আমি কনসেন্ট নিব, কনসালটেশন বলবো, যে তারা জানাবে যে এটা আসলে আপনাকে অ্যাবর্শন করতেই হবে, কারণ দেয়ার আর অবভিয়াসলি দেয়ার আর ইন্ডিকেশনস। তাহলে দেখো 20 উইক্সের নিচে এবং 12 উইক্সের বেশি হলে আমি 2জন ডাক্তারের সাথে কনসাল্ট করব, আর না হলে 12-এর নিচে হলে আমি একজন ডাক্তারের সাথে কনসাল্ট করব। কনসাল্ট করার পরে আমি ডিসিশন নিলাম যে এখানে অ্যাবর্শন করতে হবে, তারপর আমি অ্যাবর্শন করব। আমি অবশ্যই প্রফেশনাল সিক্রেসি মেনটেন করব, আমি কাউকে বলতে যাব না যে এখানে একটা অ্যাবর্শন করা হয়েছে। আর কনসেন্টটা ভালো করে রিটেন কনসেন্ট নিব, যাতে এখানে আমার কোনো রকম প্রবলেম না হয়। হ্যাঁ, শোনা যাচ্ছে না? আমি তো বুঝতেছি না কেন শোনা যাচ্ছে না। আরও যদি সবাই না শুনতে পারে তখন বলবা আর কি। আচ্ছা, তাহলে আমি কনসেন্ট নিলাম। এখন কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমার যদি ইন্ডিকেশনস না থাকে, অথবা আমি যদি অথরাইজড পার্সন না হই, তাহলে আমি যদি করি, কি বলার নাম, অ্যাবর্শন করি, তাহলে সেটা ইন্ডিকেশন নাই, আমি অথরাইজড পার্সন না, আমার এগেন্সে চার্জ আসবে, এটা হয়ে যাবে তোমার ক্রিমিনাল অ্যাবর্শন। অ্যান্ড ফর দিস রিজন আমার পানিশমেন্ট হতে পারে। আমার কতটুকু পানিশমেন্ট হতে পারে? আমার 2 ইয়ার্স জেল হতে পারে। ইভেন নট অনলি 2 ইয়ার্স, আমার 2 ইয়ার্স to 7 ইয়ার্স পর্যন্ত জেল হতে পারে। তাহলে ইললিগাল অ্যাবর্শন যদি আমি করি, তাহলে আমার 2 ইয়ার্স থেকে 7 ইয়ার্স পর্যন্ত আমার হবে, কি বলার নাম, আমার পানিশমেন্ট হতে পারে। সেই জন্য মনে রাখতে হবে যে আমরা কিন্তু কখনোই এগুলাকে হালকাভাবে নিব না। এই যে কি বলার নাম, এই অ্যাবর্শনটাকে আমি আগেও তোমাকে বলতেছি যে অ্যাবর্শন বাংলাদেশে হামেশা হচ্ছে। আমি যে কথাগুলো বলতেছি এর একটাও মেনটেন করা হয় না। আমি বলছি গাইনির ডিগ্রি অথবা 25টা কেস হ্যান্ডেল করার যারা করতেছে, তারা দে আর নট ডক্টরস, তারা দায়ী, হ্যাঁ, তারা দে আর নট স্কিল্ড, তারা হলো সেমি স্কিল্ড, অথবা তারা আনস্কিল্ড, কিন্তু তারা করতেছে। সিস্টাররা সবসময় করতেছে, সিস্টাররা করতে করতে পাকা হয়ে গেছে, হ্যাঁ, তারা এত ভালো পারে, ডাক্তারের চেয়ে ভালো পারে। কিন্তু দেখো প্রতিদিনই করতেছে, নো প্রবলেম, প্রতিদিনই করতেছে, খালি টাকা কামাইতেছে। যেদিন ধরা খাবা সেদিন কিন্তু বিপদে পড়ে যাবা। এই জন্য বলি যে তোমাকে যে অ্যাবর্শনকে কখনোই হালকা করে নিবা না। অ্যাবর্শনে 2 to 7 ইয়ার জেল হইতে পারে, হ্যাঁ, ইফ দেয়ার ইজ নো ইন্ডিকেশনস। হ্যাঁ, গেল। তাহলে এখন আমি আরেকটা কথা বলি তোমাকে, দেয়ার আর সাম এরিয়াজ ইন বাংলাদেশ, এরিয়াগুলো বলতে হয় না, কারণ অনেকে আবার এটাকে অন্যভাবে নেয়। দেখো অনেক এরিয়া আছে যেখানে পার্সনগুলা ইয়াতে যায়, কি বলার নাম, বিদেশে চাকরি করে। তোমরা জানো মিডল ইস্টে বা অনেক দেশে, ইটালিতে এইসব জায়গায় চাকরি করে। অনেকে আছে আফটার ম্যারেজ তারা এই নিউলি ম্যারিড ওয়াইফকে রেখে চলে যায়। এখানে একটা সমস্যা হয়, এখানে তখন এই অ্যাডাল্টারিটা হয় এবং সামহাউ প্রেগনেন্ট হয়ে যায়,
এবং তারা এই অ্যাবর্শনের জন্য আসে এবং লটস অফ মানি দেয়, তোমার 10,000 20,000 30,000 টাকা দিতে রাজি আসছে, তারা এসে করে। কিন্তু আমি তোমাকে বলতেছি, আমি নাম মানে কিছু কিছু উপজেলায় তো মানুষ ভর্তি এই বিদেশের লোক আর কি, এইসব জায়গায় এই জিনিসটা খুব কমন। অনেক ডাক্তার আছে এইসব জায়গায় প্র্যাকটিস করতে যায় পয়সা কামানো করার জন্য। আমি পয়সা কামাই করেও তারা খুব প্রচুর টাকা কামাই করে, কিন্তু আমি বলি এটাকে কোনো ভালো টাকা কামানো বলে না। অ্যাবর্শন করায় পয়সা কামানো, এটা এটা আমি বলতে চাইনি, অনেকে বলা শুরু করছে, মাপ চাই। অ্যাবর্শন করে পয়সা কামানো এটা কোনো ভালো জিনিস না, আমি বলে দিচ্ছি। আমি উপজেলাও বলে দিতে পারবো, এত কমন এবং আমি ডাক্তারেরও নাম জানি, তারা কি হারে যে অ্যাবর্শন করে কল্পনা করতে পারবা না। ইন্ডিকেশন হলো একটাই, মানি। দিস ওনলি ওয়ান ইন্ডিকেশন অ্যান্ড দ্যাট ইজ মানি। কারণ কেউ দেখতে যায় না, এগুলো দেখতে যাবে কে বাংলাদেশে? বিএমডিসি, ওর সময় নাই দেখার যে কোথায় কি হইলো না হইলো, সময় নাই, টাইম নাই আসলে, বুঝলা? সো অ্যাবর্শন, কিন্তু আমি তোমাদেরকে সবসময় বলে রাখি, ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টে তোমার কখনো আসতে হবে না। তুমি জীবনে একবার ধরা খাইতে পারো, তখন দেখবা, তখন তুমি আমার একটা ভুল করছো, ভুল করার জন্য তোমার এগেনস্টে চার্জ আনছে, সেদিন টের পাবা ফরেন্সিক মেডিসিন কি। এই জন্য যে কথাগুলো বলি এই জেলখানা রিলেটেড, এটা একটু ভালো করে শোনা উচিত। আচ্ছা, গেল। এখন আসতেছে হলো তোমার ক্রিমিনাল অ্যাবর্শন, মানে যেখানে কোনো ইন্ডিকেশন ছিল না, হ্যাঁ, সেগুলোকে আমরা বলি ক্রিমিনাল অ্যাবর্শন। ওইটার উল্টাটা সোজা কথা। এখন তোমাকে জিজ্ঞাসা করতে পারে, আমি তো এখনই শেষ করে দেবো এটা দিয়ে অন্য চ্যাপ্টারে চলে যাব, তাড়াহুড়া করতে হবে। তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে ক্রিমিনাল অ্যাবর্শন কেমন করে হয়। অ্যাকচুয়ালি ক্রিমিনাল অ্যাবর্শন না, ফার্স্ট মান্থে কিছুভাবে করা হয়, সেকেন্ড মান্থে আবার কিছুভাবে করা হয়, আবার থার্ড মান্থেও করা যায়। ফার্স্ট মান্থ, সেকেন্ড মান্থ, থার্ড মান্থে। ফার্স্ট মান্থে সাধারণত জেনারেল ভায়োলেন্সের মাধ্যমে ক্রিমিনাল অ্যাবর্শনগুলো করা হয়। তুমি এখনো পাসই করতে পারো না, এখন ডিউটি করবে ওখানে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে 3-4 বছর পর যোগাযোগ করবা, তোমার যখন সরকারি চাকরি হবে তখন বলবো, আমি তোমাকে বলবো তুমি কোন উপজেলায়। আমার তো ভয় লাগছে তুমি থার্ড ইয়ারে না যায় ওখানে যা বলো যে আমি একজন ডাক্তার, তাহলে তো ভুয়া ডাক্তার হিসেবে ধরা খেয়ে যেতে পারো। এই জন্য অ্যাবর্শনকে না বলুন। আচ্ছা, ইয়েস, অ্যাবর্শনকে না বলুন। আচ্ছা, এখন আসতেছে হলো ফার্স্ট মান্থে দেখা যায় কি সাধারণত ভায়োলেন্সের মাধ্যমে অ্যাবর্শনটা করা হয়। সেকেন্ড মান্থে ইউজুয়ালি কিছু ড্রাগসের মাধ্যমে করা যেতে পারে। থার্ড মান্থে কিছু লোকাল ভায়োলেন্সের দিয়ে ক্রিমিনাল অ্যাবর্শন করা যায়। এই যে ফার্স্ট মান্থে মনে করো ভায়োলেন্সের মাধ্যমে করলা, ভায়োলেন্স অনেক কিছু হতে পারে। সেটা হলো মনে করো সে ইন্টেনশনালি সে টাইট ব্যান্ডেজ, পেটে খুব জোরে করে ব্যান্ডেজ করে রাখছে, টাইট বেল্ট বাঁধাইছে, তাহলে অ্যাবর্শন হয়ে যেতে পারে। সে জাম্পিং, লাফাইতেছে, সে হর্স রাইডিং, ঘোড়ায় দৌড়াইতেছে, সে এমনি অনেক জোরে দৌড়াইতেছে, উপর থেকে লাফ দিচ্ছে, তারপরে মনে করো সে এমন একটা রিক্সা জার্নি, বলা আছে এই সময় কিন্তু কেউ রিক্সা জার্নি করবেন না বা বাস জার্নি করবেন না, সে এইসবে করে জার্নি করতেছে, তাহলেও কিন্তু ভায়োলেন্সের বা ঘুষি, বক্সিং মারছে, লাথি, কিকিং, হ্যাঁ, ব্লোয়িং, এগুলো করেও পেটে তলপেটে যদি মারা হয় তাহলেও কিন্তু তোমার হয়ে যাবে, কি বলেন না, অ্যাবর্শন হয়ে যাবে। তাহলে তোমার এই ভায়োলেন্সের মধ্যে আসতেছে তোমার ব্লোয়িং, কিকিং, জাম্পিং, হর্স রাইডিং, সাইক্লিং, এই তারপরে রানিং, এগুলো সব কিছুর জন্য হতে পারে তোমার কি বলে না, এটা এই ফার্স্ট মান্থেই অ্যাবর্শন হইতে পারে। এছাড়া মনে ওখানে বলা আছে অল্টারনেটিভ হট অ্যান্ড কোল্ড হিপ বাথ, গরম পানিতে বসেছে, ঠান্ডা পানিতে বসাইছে, গরম পানিতে বসাইছে, ঠান্ডা পানিতে বসাইছে, এই অল্টারনেট হট অ্যান্ড কোল্ড হিপ বাথের জন্য অ্যাবর্শন হতে পারে। আর একটা কাপিং, এই মগটা উল্টা করে দিয়ে ধরে ওই লোয়ার অ্যাবডোমেনে রেখে তুমি যদি করো, কি বলো না, ওখানে একটু ভ্যাকুয়াম করতে পারো, মানে একটু লাইট দিলে ভ্যাকুয়াম হয়ে গেলে একটা নেগেটিভ প্রেশার হবে, ওটা এইভাবে বসে যাবে, তারপরে এইভাবে টান দিলেই অনেক সময় প্লেসেন্টা আলাদা হয়ে যায়। যাক, এগুলো আমরা করি না, আর জাস্ট বই আছে, তোমাদের পরীক্ষা জিজ্ঞাসা করবে, এই জন্য তোমাকে একটু জানতে হবে। তাহলে মানে ওই যাক, এই সম্বন্ধে হঠাৎ করে একটা জিনিস মনে পড়ে গেলো আমার, এই জাম্পিং, হর্স রাইডিং, হ্যান ত্যান সম্বন্ধে। আমি যখন ময়মনসিংহ মেডিকেলে সেই 1980-তে ভর্তি হয়েছি, 79 ইন্টারমিডিয়েট পাস করে, তো ওখানে আমাদের ওই ওই
তো যে রাস্তাটা ময়মনসিংহ যারা আছে তারা জানে, বাগমারা হোস্টেল থেকে আমাদের ঢোকার মধ্যে যে রাস্তাটা পাটগুদাম এবং রোডে চলে গেল, রুমা কনফিউশন দিকে চলে গেল, এই রাস্তাটা না সব সময় ভাঙা থাকতো। ওই বিশেষ করে মসজিদটার সামনে একটা মাদ্রাসা আছে, এমন ভাঙা থাকতো যে আমি খুব কমই ওটা ঠিক হইতে দেখছি। এরকম তোমরা জানো বাংলাদেশে আরও অনেক জায়গায় হয়তো অনেক গ্রামে গঞ্জে অনেক রাস্তা আছে। তে আমাদের ওখানে আমার মনে আছে আমার ছেলেপেলেরা আমাদের ওই রোডটাকে বলতো ডেলিভারি রোড। ডেলিভারি রোড বলতো এই কারণে মনে হয় যে কোনো ডেলিভারি পেশেন্ট হাসপাতালে ভর্তি হওয়ার জন্য যদি রিক্সা করে ওই রোড দিয়ে আসে, তাহলে হাসপাতাল পর্যন্ত আসার দরকার নেই, রিক্সাতে ডেলিভারি হয়ে যাবে। এমন এমন বাজে রাস্তা ছিল। সেই জন্য এই ওয়ার্ডটা বলতেছে যে এইসব রিক্সা করে কেউ যদি বাজে রাস্তায় চলাফেরা করে তাহলে চান্স যে সে হতে পারে, কি বলেন না, এখনো ভাঙা ওটা ভালো হবে না জীবনে। এখন সেখানেও কি হতে পারে, তোমার অ্যাবর্শন হতে পারে। আর আমি মাঝে মাঝে বলি ওই যে লং রুটে যদি কেউ ওই বাসের পচা বাসের একদম পিছনে বসে, আমার মনে হয় তাহলেও তার অ্যাবর্শন হয়ে যাবে। আর আমি তো রাজশাহী মেডিকেলে যে লাস্ট 2015 পর্যন্ত ছিলাম, 12 থেকে 15 পর্যন্ত 4 বছর ছিলাম। আর আমি দেখছি নাটোর থেকে রাজশাহী পর্যন্ত এত স্পিড ব্রেকার যে ওইখানে পিছনে বসলেও যে কোনো এই প্রেগনেন্ট মহিলার হয়ে যাবে, কি বলেন নাম, অ্যাবর্শন হয়ে যাবে। তাহলে দেখো এইসব কারণে অ্যাবর্শন হতে পারে। গেল, এরপর আসতেছে তোমার সেকেন্ড মান্থ ইউজুয়ালি ড্রাগস ইউজ করা হয়। ড্রাগসগুলোর মধ্যে বইয়ে বলা ছিল তোমাদের ড্রাগসগুলো কীভাবে, টু টাইপস অফ ড্রাগস, দুইভাবে কাজ করে। দেয়ার আর সাম ড্রাগস হুইচ কন্ট্রাক্ট ইউটেরাস, দেয়ার আর সাম ড্রাগস আছে হুইচ কন্ট্রাক্ট দ্য প্রেগনেন্ট ইউটেরাস, যেমন আর্গোট আছে, হ্যাঁ, তারপরে কুইনিন আছে, তারপরে মানে স্ট্রিকনিন আছে। এগুলো হচ্ছে প্রেগনেন্ট ইউটেরাসকে কন্ট্রাকশন করে, যখন কন্ট্রাকশন করে তখন এটা অনেক সময় অ্যাবর্শন হয়ে যায়। আর আরেকটা জিনিস আছে, দেয়ার ইমিউনোগক্স আছে, দিস আর দ্য ড্রাগস। এগুলো কী করে, এগুলো হলো ইট ইনক্রিজেস দ্য মেনস্ট্রুয়াল ব্লাড ফ্লো। এটা যখন মেনস্ট্রুয়াল ব্লাড ফ্লো করে তখনও এটা হতে পারে। এখানের মধ্যে আছে সেভিন, বোরাক্স, এস্ট্রোজেন। সেভিন, বোরাক্স, এস্ট্রোজেন। আমি আসলে মিডফোর্ডেও চাকরি করছি অনেক দিন, 4 বছর আর 3 বছর। আসলে মিডফোর্ডের অবস্থা ভালো ছিল না। আচ্ছা, তাহলে সেভিন, বোরাক্স, এস্ট্রোজেন, এই ড্রাগসগুলো ইমিউনোগক্স। আর স্ট্রিকনিন, কুইনিন অ্যান্ড আর্গোট বললাম তোমাকে, এগুলো বলে ইকবোলিস। এই ড্রাগসগুলো অনেক সময় কী করতে পারে, এক মিনিট, এই ড্রাগসগুলো অনেক সময় তোমার এই অ্যাবর্শন করতে পারে। এবং এগুলো কারা দেয় আমি তোমাকে বলি, ওষুধের দোকানদাররাই এগুলো ভালো চিনে, আমার চেয়ে ভালো চিনে। ওরাই বলে দেয় যে এই ওষুধটা নিয়ে যান, ওরা বলে দেয় এই ওষুধটা নিয়ে যান, কাজ হয়ে যাবে ভাই, এই ওষুধটা নিয়ে যান, কাজ হবে। দেয়ার আর সাম ড্রাগস হুইচ স্টিমুলেট দ্য জেনিটরি সিস্টেম, ডাজ এটা করে, কি বলুন না, তোমার ইউটেরাসকে স্টিমুলেট করে, যেমন ক্যান্থারাইডস আছে। দেয়ার আর সাম ড্রাগস যেটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের উপর কাজ করে, যেমন ম্যাগনেসিয়াম সালফেট আছে। কিছু কিছু ড্রাগস আছে হোল বডির উপরে কাজ করে। তোমাদের গর্ব বললে তোমরা তখন উদাহরণ দেওয়া শুরু করে দাও, আর তাতে কিন্তু তোমাদের অন্যদের ডিস্টার্ব হয়। উদাহরণ লাগবে না, জাস্ট আমি তো উদাহরণ দিয়ে দিচ্ছি। ড্রাগস আছে বডিতে, হোল বডিতে কাজ করতে পারে। লেড কিন্তু হোল বডিতে কাজ করে। হ্যাঁ, তোমাদের বইয়ে অনেক এক্সাম্পল আছে, আমার লাগবে না আর কি। হ্যাঁ হ্যাঁ, কিছু কন্ট্রাকশন করতেছে আর কিছু ইনক্রিজেস দ্য মেনস্ট্রুয়াল ব্লাড ফ্লো। এই দুইভাবে কাজ করে আসলে। হ্যাঁ, ওই প্রথমটা ছিল তোমার ইকবোলিক্স ছিল, আর পরেগুলো ছিল ইমিউনোগক্স। আর কিছু এক্সাম্পল আমি বললাম, তাহলে ইমিউনোগক্স। এইভাবে তোমার ক্রিমিনাল অ্যাবর্শন করা হয় বাই ড্রাগস। এবং এটা হলো ইয়ারাই ভালো জানে, কি বলেন না। একটু আজান দিচ্ছে, একটা সেকেন্ড একটু দাঁড়াই। পার্গেটিভস ইউজ করে, পার্গেটিভ দিলেও অ্যাবর্শন হয়ে যায়।
না, এই 4:30 পরে আমি তো ওই আজানে পরে নামাজ পড়বো। তাহলে তো তুমি রোজা রেখে বেশি কষ্ট না করে এই ফাঁকে তুমি রোজার টাইমটা কাটাইতেছো। তোমার গুনাহ, তোমার সব হাফ মাইনাস হয়ে যাবে। ওকে, পড়তেছি। থ্যাংক ইউ। আর কয়েকদিন পর পারবো না। 20 তারিখ, 20 রোজার পর থেকে তো আসলে খুব ইম্পর্টেন্ট রোজা, তখন এগুলো আসলে আমার জন্য একটু অসুবিধা হয়ে যাবে। এই জন্য আরো নতুন নতুন টিচার নিছি আমরা, তারা পড়াবে। ভালো ভালো স্যার আছে অনেক, তারা পড়াবে। 3:30 হলে আহলে হাদিসে মসজিদে আজান দেয়। আহলে হাদিসে মসজিদ আমার বাসার পাশে, তো এই জন্য শোনা যায়। ওরা একটু আগে, ওদের সবগুলো আগে হয়, খালি এশার নামাজ, এশার আজানটা একটু পরে হয়। ওরা মোহাম্মদীয় বলে হয় ওদেরকে। ওরা এই যে এইভাবেই করে একটু, হ্যাঁ। আর আমিন বলে না জোরে, আমিন। ওরা ওই জোরে বলে, ওটা আমিন বলে, ওই যে সেজদা যাওয়ার সময়, হ্যাঁ। আর ওরা বলে যে অ্যাকচুয়ালি যে আমরা যে কোমরের নিচে হাত দিই না, এটা ঠিক না। যদি আমি নিজেও কোমরের নিচে হাত দিই, কিন্তু ওনারা বলে, এবং আমি সৌদি আরবে দেখছি ওরা এরকমভাবে হাত দেয় আর কি। সৌদি আরবে আমি অনেক দেখছি মোহাম্মদী বলে, কিন্তু আমরা তো আসলে অভ্যস্ত, আমরা হানাফি, তো হানাফিরা এইভাবে হাত নিচে হাত দেয় আর কি। আমি হাত নিচে দিলাম, যেটা কোমরের নাভির নিচে, ওরা নাভির উপরে হাত দেয়। দে আর মোর পারফেক্ট। যদি আমাদের দেশে ওরা সংখ্যায় কম, বাট আমি নিজে না, আমি মোহাম্মদই না, বাট আমি নিজে বলতেছি, পড়াশোনা করার পরে আমি দেখছি, আমি মানে আমার কথা বলতেছি, আমি দেখছি দে আর মোর পারফেক্ট, বিকজ তারা হলো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পুরোপুরি ফলো করে। তারা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পুরোপুরি ফলো করে। তোমাদেরকে ছুটি দিব মানে কি? আমি কি তোমাদেরকে জোর করে আটকে রাখছি যে তোমাদের ছুটি দিব? হ্যাঁ, ছুটির কি আছে? তুমি তো এখনই ইচ্ছে করলে ওই যে মা আমার ছুটি হয়েছে, আমি এখন বাড়ি যাচ্ছি বলতে পারো, ফটিকের মতো। হ্যাঁ, তোমরা সবাই ফটিক, তোমরা যখন তখন ছুটি নিতে পারো, নো প্রবলেম। খালি বলবা, তখন বলছো যে মা আমার ছুটি হয়েছে, এখন বলবো যে স্যার আমার ছুটি হয়েছে, স্যার আমি এখন বাড়ি যাইতেছি, যাও গা, নো প্রবলেম। তাহলে দেখো, আমি ক্রিমিনাল অ্যাবর্শন হয়ে গেলে এখন যে ছেলেমেয়েরা একটু আসতেছে, আসুক, নাকি আমি বলে শুরু করে দিই। লোকাল ভায়োলেন্স এরপরে আছে, এর মধ্যে আছে সিরিঞ্জিং আছে, রাপচার অফ দ্য মেমব্রেন আছে, তারপর ডিএনসি আছে। না না, শিয়ারা তো আমরা বলি মুসলমান না, কারণ শিয়ারা হলো, ওরা তো মোহাম্মদীরা তো 100% মুসলমান আর কি। শিয়ারা হলো, যেহেতু তারা ওই যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরেও আরেকজনকে মানতেছে, ওই যে ওদের, এই জন্য ওরা আমরা বলি ওরা মুসলমান না। যাক, ওটা নিয়ে আমি কথা বলতে চাই না। তবে এরা অনেক পারফেক্ট আর কি। এই যে যারা, এই যে এখন যে আজান দিছে যারা, তারা অনেক অনেক বেশি পারফেক্ট। আমি সেটার মধ্যেও যাই না, আমি এমনি বলতেছি আর কি। আমি তোমাদের মতো, তুমি হানাফি, আমরা সবাই হানাফি। হ্যাঁ, আমরা ওইটা আমি এরম ধরি না, আমরা নিচেই ধরি, নাভি নিচে হাত দিই আর কি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, সিরিঞ্জিং আছে, রাপচার অফ দ্য মেমব্রেন আছে, ডিএনসি আছে, অ্যাবর্শনিস্টিক আছে, ইয়ারিন ইনসাফলেশন আছে, ইলেকট্রিকিউশন আছে, তারপরে ইউজ অফ ইউটাস পেস্ট বলে একটা জিনিস আছে। এর মধ্যে তোমাকে এগুলো কিছুই ধরবে না। যেটা ধরবে সেটা হলো অ্যাবর্শনিস্টিক সম্বন্ধে একটু জিজ্ঞাসা করতে পারে। তুমি বলবা যে অ্যাবর্শনিস্টিক সাধারণত 12 to 18 সেন্টিমিটার লম্বা একটা স্টিক, যার একটা মাথায়, মনে করো কথার কথা, আমি একটা পেন্সিল যদি থাকতো, ওই পেন্সিলের মতো মনে করো এইখানে একটা মাথায় একটু করা থাকবে, র্যাপিং করা থাকবে, কটন দিয়ে, মনে করো কটন দিয়ে থাকবে। সেইটা তুমি ওই
যে পয়জনাস সাবস্টেন্স দিয়ে তুমি মনে করো অ্যাবর্শন করতে চাও, সেটার মধ্যে একটু চুবাবা। মনে করো এখানে ক্যান্থারাইডস আছে, জ্যাকুরেটিভ ফল আছে, তুমি ওইখানে ওই অ্যাবর্শনের স্টিকের মাথাটা ইটি দিয়ে ওরা তুমি ইয়াতে ঢুকায় দাও, ভ্যাজানা দিয়ে একদম পর্যন্ত সার্ভিসের মধ্যে রেখে দাও। ওই যে তুমি পয়জনাস সাবস্টেন্স ঢুকে দিচ্ছ, ওইটা থাকার পরে অনেকক্ষণ পর আস্তে 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 ওটার যে ফাংশন সেটা শুরু করবে। যে এখন সেটা এখন কন্ট্রাকশন করতে পারে, রিল্যাক্সেশন করতে পারে, যাই করুক, এইভাবে সে অ্যাবর্শন করতে পারে। অ্যাবর্শন স্টিকটা একটু সাঁটা ধরে এই কারণে যে এটা অনেক মিডিয়া করে যে অ্যাবর্শন স্টিকটা তোমাদের ওই আছে না, কি বলে ওটাকে, যে পরীক্ষা কি বলেন না, স্পটিং যে পরীক্ষাটা নিচ্ছ, তখন অনেক সময় অ্যাবর্শন স্টিকটা দেয়, হোয়াট ইজ দিস, তখন ওটা বলতে হয় যে দিস ইজ অ্যাবর্শন স্টিক, ইট ইজ 12 to 18 সেন্টিমিটার লং, ইট ইজ ব্যাম্বু স্টিক, ইন ওয়ান এন্ড দেয়ার ইজ দেয়ার সাম কটনস। এই জন্য এটা তোমাকে আমি একটু বেশি করে বললাম। আর আরেকটা কারণে এটা বলতেছি, সেটা হলো অ্যাবর্শন স্টিক আগে, এখন তো সবাই হাসপাতালে যায়, এখন কেউ আর গ্রামের দাইয়ের কাছে যায় না, ওই সব গ্রামের ওই জুস, তারপরে ওই গাছগাছালি, গাছের শিকড়, এগুলা দিয়ে এখন খুব একটা অ্যাবর্শন হয় না। মেয়েদের গ্রামে একটা হইতে পারে, কেন জানো, কারণটা হলো যে ডাক্তারের কাছে গেলে তো অনেক টাকা লাগে, ওগুলাতে তো পয়সাটা লাগে, হসপিটালে ওগুলোতে আর পয়সা লাগতেছে না, এই জন্য কিছু হয় না তা না, কিছু হয় এখনও। হ্যাঁ, তো অ্যাবর্শন স্টিকটা লাগে এই কারণে যে তোমাদের, যেহেতু আমি একটু কমপ্লিকেশনস অফ ক্রিমিনাল অ্যাবর্শনটা বলবো, এই জন্য এটা একটু লাগবে। ক্রিমিনাল অ্যাবর্শনের কমপ্লিকেশনসটাই মেইনলি আসে তোমার এখান থেকে, তোমার এই অ্যাবর্শন স্টিক থেকে। ওই অ্যাবর্শন স্টিকটা যখন ঢুকাই দেয় না, তখন অনেক সময় হয় কি, ওই পারফোরেশন হয়ে যায়। যখন এটা পারফোরেশন হয়ে যায়, তখন ওখানে হিমোরেজ হয়। হিমোরেজ হওয়ার পরে পেশেন্ট শকে চলে যেতে পারে। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় হোয়াট আর দ্য কজেস অফ ডেথ অর কমপ্লিকেশনস অফ ক্রিমিনাল অ্যাবর্শন, তাহলে তুমি হোয়াট আর দ্য কজেস অফ ডেথ অর কমপ্লিকেশনস অফ ক্রিমিনাল অ্যাবর্শন বললে ফার্স্টে বলবা হলো স্যার ইমিডিয়েট, তারপরে লেট অ্যান্ড ডিলে। যারা স্যার ইমিডিয়েটে ফার্স্টে হলো কী হতে পারে, ভ্যাগাল ইনহিবিশন হতে পারে। আচ্ছা, তার আগে আমি যেটা বললাম ভ্যাগাল ইনহিবিশন পরে বলো, ফার্স্টে বলো স্যার পারফোরেশন হতে পারে, ভালো কথা। পারফোরেশন হলে স্যার হিমোরেজ হতে পারে, হিমোরেজ হয়ে গেলে স্যার বা ব্লিডিং হলে এই যে সব বলে শকে চলে যাবে পেশেন্টটা। শকে চলে গেলে কী হইতে, আর কী হবে, এমনিউনিটি ফ্লুইড এম্বোলিজম হতে পারে, ফ্যাট এম্বোলিজম হতে পারে, এয়ার এম্বোলিজম হতে পারে। তাহলে এম্বোলিজম হইতে পারে, তোমার হিমোরেজ অ্যান্ড শক হতে পারে, আর ভ্যাগাল ইনহিবিশন হতে পারে। এগুলো তুমি ইমিডিয়েট বলবা। ইমিডিয়েটে কিন্তু তুমি কখনো ওই তুমি যে লিখছো এই আনবা না, এই সেপটিক শকও আনবা না। ইমিডিয়েটে ওটা সেপটিক শক পরে, ইনফেকশন হইতে হলে তো তোমার ইমিডিয়েট হবে না, ওটা তো তোমার টাইম লাগতেছে, ওটা ডিলেডে চলে আসবে। ডিলেডে আসবে, তোমার সেপ্টিসিমিয়া আসবে, পায়েমিয়া চলে আসবে, টক্সিমিয়া চলে আসবে, পেরিটোনাইটিস চলে আসবে। সেপ্টিসিমিয়া আসবে, পায়েমিয়া চলে আসবে, টক্সিমিয়া চলে আসবে, এবং তোমার পেরিটোনাইটিস হতে পারে, এবং টিটানাসও আসতে পারে। এগুলো হলো ডিলেট হয়ে গেল। আর রিমোট অনেক পরে হতে পারে, জন্ডিস হতে পারে, রেনাল ফেলিওর হতে পারে, ব্যাকটেরিয়া এন্ডোকার্ডাইটিস হতে পারে, পালমোনারি এম্বোলিজম হতে পারে। এইটা হলো একদম রিমোট। তাহলে তুমি বলছো কিছু হলো তোমার ইমিডিয়েট হবে, কিছু হবে তোমার ডিলেড, এবং কিছু হবে তোমার রিমোট। রিমোটটা হলো অনেক পরে। এই ডিলেটগুলো হলো সেপ্টিসিমিয়া, পায়েমিয়া মনে করো, তারপরে যে তুমি পেট্রিয়াস, এগুলা ঠিক আছে তোমার। হ্যাঁ, তুমি খবরদার তোমার এই ইনফেকশনটাকে তুমি ফার্স্টে ইয়াতে নিয়ে আসবা না কখনো। ইনফেকশনটাকে তুমি ফার্স্টে কী বলুন না, ওই ইমিডিয়েটে নিয়ে আসবা না, তাহলে কি হবে, ভুল হবে। তাহলে তোমার এটা হয়ে গেল। দিস আর ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষা জিজ্ঞাসা করে তুমি ইমিডিয়েট বলো, তুমি ডিলেট বলো, অ্যান্ড তুমি লেট বলো, গেছে। এখন তোমাকে মানে এই অ্যাবর্শনটা শেষে গেলো, এরপর ডেলিভারি। আমি ডেলিভারিটা পড়াবো না, যে তোমাদের ম্যাডামকে বলছি একজন, ও যদি পড়ায় তাহলে ও ডেলিভারিটা পড়ায় দিবে। তোমাদের আচ্ছা আস্তে আস্তে বলি, তোমাদের ম্যাডামকে বলছি, সে হয়তো ডেলিভারিটা বলে দিবে। সেটা হলো মেনিনজাইটিস হতে পারে। সেটা হলো খুব একটা যেটা ইম্পর্টেন্ট ডেলিভারি থেকে, এই কোশ্চেনটা তুমি পড়ে নিবা। সেটা হলো তোমাকে জিজ্ঞাসা করা হবে হোয়াট আর দ্য রিসেন্ট সাইন সিমটমস অফ ডেলিভারি। ঠিক আছে, হোয়াট আর দ্য রিসেন্ট সাইন সিমটমস অফ ডেলিভারি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য রিসেন্ট সাইন সিমটমস অফ ডেলিভারি, এটা হলো ডেলিভারি কোশ্চেন। আমি যেহেতু তাড়াহুড়া করে অন্যখানে চলে যেতে চাচ্ছি, ইম্পর্টেন্স স্টেরিটি পড়াবো এখন। ইম্পর্টেন্সি অ্যান্ড স্টেটে ডেলিভারি খুব সোজা, ওই প্রেগনেন্সি পড়া থাকলে ওইখান থেকে ডেলিভারির ইগুলো চলে আসে, বুঝতে পারছো? আচ্ছা,
এখন আসতেছে হলো তোমার ইম্পর্টেন্সি অ্যান্ড স্টেটি আলাদা চ্যাপ্টার। কাকে বলে, হোয়াট ইজ ইম্পর্টেন্সি? ইম্পর্টেন্সি স্টেটি ভার্জিটি শেষ করে সেক্সুয়াল অফেন্স শুরু করব। আচ্ছা, ইম্পর্টেন্সি কাকে বলে? আর 2টা ক্লাস লাগবে মনে করো, তাহলে আমার এই পড়াগুলা আমি একটু তাড়াহুড়া করতেছি, কারণ শুনে এগুলো বইয়ে সবই আছে, ইমিডিয়েট তো বলছি আমি, আর তোমাদের এখানে লিখেও দিছে, ওইটা তোমরা একটু পরে দেখে নিও আর কি। হ্যাঁ, সেই ভ্যাগাল ইনহিবিশন বললাম, ফার্স্টে পারফোরেশন হয়েছে, পারফোরেশন পরে হিমোরেজ হয়েছে, হিমোরেজের পরে শকে চলে গেছে, ভ্যাগাল ইনহিবিশন হয়েছে, এয়ার এম্বোলিজম হতে পারে, ইমিউনিটি এম্বোলিজম হতে পারে, ফ্যাট এম্বোলিজম হতে পারে, এটা বলছিলাম। আচ্ছা গেল। এখন আসতেছে হোয়াট ইজ ইম্পর্টেন্সি। ইম্পর্টেন্সি ইজ দ্য ইনএবিলিটি টু পারফর্ম সেক্সুয়াল ইন্টারকোর্স। ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্সি ইজ দ্য ইনএবিলিটি টু পারফর্ম সেক্সুয়াল ইন্টারকোর্স। ভালো কথা। আর স্টেরিটি কাকে বলে? স্টেরিটি, তোমরা একটু রেস্ট নাও, তোমরা অনেক কথা বলতেছো, একটু রেস্ট নাও, আমি নতুন চ্যাপ্টার শুরু করতেছি কিন্তু। ওকে, ক্যারি অন। ইম্পর্টেন্সি ইজ দ্য ইনএবিলিটি টু পারফর্ম সেক্সুয়াল ইন্টারকোর্স। স্টেরিটি হলো inability to beget child in case of male, inability to conceive child in case of female. আচ্ছা, একটা সেকেন্ড বসে আমি একটু দরজাটা বন্ধ করে আসি, কারণ এইসব চ্যাপ্টার পড়ানোর সময় ঘরে কাউকে ঢুকতে না দেওয়াই বেটার, কারণ ওরা তো মেডিকেল স্টুডেন্ট না। ইম্পর্টেন্স স্টেটি, ভার্জিনিটি ডিফ্লেশন, সেক্সুয়াল অফেন্স পড়ানোর সময় যদি বাড়ির লোকরা শোনে, ভাববে যে কী রে, এ কী করতেছে বা কী বলতেছে এসব, কারণ ওরা তো মেডিকেলের স্টুডেন্ট না, ওরা তো জানে না যে আমি কি পড়াই বা কী করি, তাই না? আচ্ছা, তাহলে দেখো, হোয়াট ইজ ইম্পর্টেন্স? ইম্পর্টেন্স ইজ দ্য ইনএবিলিটি টু পারফর্ম সেক্সুয়াল ইন্টারকোর্স। আর স্টেরিলিটি, ইনএবিলিটি টু বিগেট চাইল্ড ইন কেস অফ মেল, ইনএবিলিটি টু গেট চাইল্ড ইন কেস অফ ফিমেল। হ্যাঁ, তোমরা মেডিকেল স্টুডেন্ট, তোমাদের সামনে তো কোনো অসুবিধা নাই, তাই না? তোমাদের সামনে কোনো অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, এবার আসতেছে হলো ইম্পর্টেন্সির একটু জিনিসটা এইভাবে বলি, সেটা হলো সে ইম্পর্টেন্সি হলো সেই পুরুষ মানুষটা যে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারে না, আর স্টেরিলিটি হলো সেই পুরুষ মানুষটা যে বাবা হতে পারতেছে না, সেই মহিলাটা যে মা হতে পারতেছে না, মা হতে পারে না। ঠিক আছে, একটা হলো সেক্সুয়াল ইন্টারকোর্স, তাহলে সম্পূর্ণ দুইটা ডিফারেন্ট জিনিস। একটা হলো সে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারে না, আর আরেকটা হলো সে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারে, কিন্তু তার এগুলো কারণ করে এই অন্য কারণে সে বাবা হতে পারতেছে না, মা হতে পারতেছে না। ইউজুয়ালি আমরা ফিমেল ইম্পর্টেন্সি ওয়ার্ডটা আমরা ইউজুয়ালি ইউজ করি না, এটা মনে রাখবা। ইউজুয়ালি ফিমেল ইম্পর্টেন্সি ওয়ার্ডটা আমরা ইউজ করি না আর কি। হ্যাঁ, অনেক সময় এটা ফ্রিজিডিটি বলি আমরা, কিন্তু অ্যাজ দ্য মেল আর দ্য অ্যাক্টিভ এজেন্ট, সো ইম্পর্টেন্সি ওয়ার্ড ইজ অ্যাপ্লিকেবল ফর মেল। এটা একটু মনে রাখবা। অ্যাজ মেল আর দ্য, ইন কেস অফ সেক্সুয়াল ইন্টারকোর্স অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ এজেন্ট, অ্যাজ মেল দে আর দ্য অ্যাক্টিভ এজেন্ট, সো ইম্পর্টেন্সি ওয়ার্ড ইজ অ্যাপ্লিকেবল ফর মেল, ধরে নাও। আচ্ছা গেল। এখন আসতেছে হলো তুমি ফার্স্টে আমাকে যে প্রশ্নটা করতে পারো যে স্যার ইম্পর্টেন্সি স্টেডি কেন আপনারা পড়ান? ফরেন্সিক মেডিসিনে একটা জিনিস মনে রাখবা, সবসময় একটা কোশ্চেন, স্যার কেন এটা পড়ান? কেন এটা পড়ান মানে হলো এর মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স কি? কেন এটা পড়ান মানে হলো এর মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্সটা কি? তার মানে এটা তোমাকে পরীক্ষা জিজ্ঞাসা করবে এর মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স কি। তাহলে এখানেও তোমাকে জিজ্ঞাসা করবে হোয়াট আর দ্য মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স অফ ইম্পর্টেন্সি অ্যান্ড স্টেরিলিটি। তুমি বলবা সিভিল অ্যান্ড ক্রিমিনাল, এভাবে ভাগ করবা, সিভিল অ্যান্ড ক্রিমিনাল। আচ্ছা, নালিটি অফ ম্যারেজের সাথে এর সম্পর্ক আছে, নালিটি অফ ডিভোর্সের সাথে এর সম্পর্ক আছে, ডিসপিউটেড প্যাটার্নিটির সাথে এর সম্পর্ক আছে, নালিটি অফ ম্যারেজ, ডিভোর্স, ডিফেমেশন, ডিসপিউটেড প্যাটার্নিটি, সুটস অফ অ্যাডপশনের সাথে এর রিলেশন আছে। আর ক্রিমিনালে হলো রেপ, অ্যাডাল্টারি, এসবের সাথে ইম্পর্টেন্সি স্টেরিটির রিলেশন আছে। সেই জন্য আমরা ইম্পর্টেন্সি এবং স্টেরিটি পড়াই। আমরা কেন ইম্পর্টেন্সি স্টেরিটি পড়াই? বিকজ নালিটি অফ ম্যারেজ, ডিভোর্স, ডিসপিউটেড প্যাটার্নিটি, সুটস অফ অ্যাডপশন, ওদিকে রেপ, অ্যাডাল্টারি, সব কিছুর সাথেই আমাদের কী বলে ইম্পর্টেন্সি রিলেশন আছে। যেমন একটা ছোট্ট এক্সাম্পল তোমাকে দেই, সেটা হলো মনে করো একটা মেয়ে একটা ছেলের এগেইনস্টে চার্জ আনছে যে সে আমাকে রেপ করছে, তারপরে আই হ্যাভ বিকাম প্রেগনেন্ট, সে চার্জ নিয়ে আসলো। এখন তুমি পরীক্ষা করে বলতে পারলা যে এই ছেলেটা
স্টেরাইল, এই ছেলেটা স্টেরাইল, ইট মিনস এর বাচ্চা হওয়ার কোনো চান্স নাই। তাহলে ওই মেয়েটার মিথ্যা কথা বলছে, ওই মেয়েটা যে বলছে তাকে রেপ করছে, সে প্রেগনেন্ট হয়ে গেছে, সে আসলে একে একে ব্ল্যাকমেল করতে যাচ্ছিল, একে বিপদে ফেলতে যাচ্ছিল। তুমি ফরেন্সিক মেডিসিন ডাক্তার, তোমার কাছে যখন কোর্ট এই পাঠাবে এবং তুমি যদি কখনো প্রমাণ করতে পারো যে সে হ্যাঁ আসলে মনোযোগ দিতে একটু সমস্যা হচ্ছে, প্লিজ তোমরা ডিস্টার্ব করো না, হ্যাঁ যারা একটু ডিস্টার্বিং এজেন্ট প্লিজ তোমরা শোনো, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সবই। হ্যাঁ এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্সই, কিন্তু জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। হ্যাঁ, এই জন্য আমার কর্নেল মালিক মেডিকেলে যে আইটেমের নাম লেখা আছে ইম্পর্টেন্ট স্টেরিলিটি, আমি খাইছি আমারে ইম্পর্টেন্সি আইটেমের নাম হয়ে গেছে ইম্পর্টেন্ট স্টেরিলিটি, ওটা ঠিক করতে হবে। হ্যাঁ ওটা, হ্যাঁ ইম্পর্টেন্স ইজ ইম্পর্টেন্ট, কিন্তু চ্যাপ্টারের নাম তো ইম্পর্টেন্ট না, চ্যাপ্টারের নাম অবশ্যই ইম্পর্টেন্সি, তাই না? তাহলে মনে করো একজন আরেকজন, একটা ফিমেল একটা ছেলে এগেনস্টে এবার রেপের চার্জ আনছে, সেই ছেলেটা তুমি প্রমাণ করে দিলা যে সে ছেলে তো ইম্পর্টেন্ট, সে তো এইভাবে রেপ করতেই পারে না। তাহলে দেখো এতগুলা কথা চলে আসতেছে যে দিজ আর দ্য মেডিকেল লিগাল ইম্পর্টেন্স হিসেবে চলে আসতেছে। এবং দেখা গেল যে একজন ঝামেলা থেকে বেঁচে গেল, কারণ একজনকে ওই যে ফাঁসাই দিতেছে, সে আবার বেঁচে গেল কেন? কারণ সে ডাক্তার প্রমাণ করে দিল হি ইজ ইম্পর্টেন্ট, ডাক্তার প্রমাণ করে দিল হি ইজ স্টেরাইল, সো তার রেপেরও প্রশ্নই আসতেছে না, তার বাচ্চারও প্রশ্নই আসতেছে না। তাহলে তোমার রেপ অ্যান্ড স্টেরিলিটির ডেফিনেশন গেল, এর মেডিকেল লিগাল ইম্পর্টেন্স গেল। ক্লিয়ার? আচ্ছা, এখন আসতেছে হলো একটা বইয়ে বলা আছে in this world 10 to 15% মেল বা মেল মানুষ, 10 to 15% মানুষ আসলে ইম্পর্টেন্ট বা স্টেরাইল। এই জিনিসটা কোনো মানুষ ইম্পর্টেন্ট, কোনো মানুষ স্টেরাইল, কোনো মানুষ বোথ ইম্পর্টেন্ট আর স্টেরাইল। বুঝে দেখো, একজন হতে পারে মেবি ইম্পর্টেন্ট কিন্তু স্টেরাইল না, আরেকজন হতে পারে স্টেরাইল কিন্তু ইম্পর্টেন্ট না, আর আরেকজন হতে পারে বোথ ইম্পর্টেন্ট অ্যান্ড স্টেরাইল, দুটোই হতে পারে, এটা মনে রাখবা। গেল। আচ্ছা, এখন তোমাদেরকে আমি শুধু মেলের কজগুলো বলবো। তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে হোয়াট আর দ্য কজেস অফ ইম্পর্টেন্সি অ্যান্ড স্টেরিলিটি ইন কেস অফ মেল। এটা পরীক্ষা অনেক সময় রিটার্নে আসে, ভাইভাতে ধরে। ফিমেলও অল্প, ফিমেলটা আমি পড়াবো না, আমি মেলটা তোমাদের বলতেছি। তখন তুমি ভাগ করে নিবা, যে হেডিং নিয়ে আসবা। ফার্স্টে একটা হেডিং তুমি নিয়ে আসো, এজ একটা ফ্যাক্টর, মনে রাখবে এজ একটা ফ্যাক্টর, বয়স, হ্যাঁ অবভিয়াসলি। আচ্ছা, আর একটা কথা, আমি অনেকগুলো পয়েন্টস বলবো, এর সবগুলো পয়েন্টস কিন্তু ইয়াদের জন্য না, কি বলুন নাম, এর সবগুলো পয়েন্টস হলো ইম্পর্টেন্সির কারণ না, এর সবগুলো পয়েন্টস স্টেটের কারণ না। কিছু জিনিস হলো অ্যাপ্লিকেবল ফর ইম্পর্টেন্সি, কিছু কজেস হলো অ্যাপ্লিকেবল ফর ইম্পর্টেন্ট স্টেরিলিটি, অ্যান্ড দেয়ার আর সাম কজেস অ্যাপ্লিকেবল ফর বোথ ইম্পর্টেন্স অ্যান্ড স্টেরিলিটি। এটা একটু মনে রাখবে। এটা তোমরা, তো আমি কারণগুলো বলবো, তোমরা অল্প কয়েকটা বলবো, তুমি বই দেখে সব ঠিকঠাক করে নিও, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ফার্স্ট আসতেছে হলো নাম্বার 1 হলো এজ একটা ফ্যাক্টর। এজ বলতে যায় তুমি বলবা স্যার এক্সট্রিম ইয়াং অ্যান্ড এক্সট্রিম ওল্ড এজ, এক্সট্রিম ইয়াং অ্যান্ড এক্সট্রিম ওল্ড এজ। সেটা কীরকম? খুব বেশি বয়স হলে একটা মানুষ ইম্পর্টেন্ট স্টেরাইল হতে পারে, আবার কম বয়সও একজন ইম্পর্টেন্ট এবং স্টেরাইল হতে পারে। কিন্তু ডোন্ট মেনশন এজ, যেমন অনেক বই আছে সে 10 to 90 মনে করে, না বলা দরকার নেই, 10ও বলা দরকার নেই, 90 বলা দরকার নেই। কারণ দেখ, এক্সট্রিম অফ এজ ইজ দ্য বেস্ট অ্যান্সার, বিকজ তুমি বলছো 10, দেখা গেলো যে 9 ইয়ার্স 6 ইয়ার্সে একটা ফিমেল মেয়ে, তার বাচ্চা হয়েছে ব্রাজিলে, সম্ভবত ব্রাজিলে, আমার কাছে এখন ছবিটা নাই, আমি পেপার কাটিং এগুলো পাওয়া গেছে। একটা কম বয়সেও একজন পোটেন্ট থাকতে পারে। সো আমি কখনো বলবো না যে 9 to 90 বা 10 to এগুলো বলবো না, আমি বলবো এক্সট্রিম ইয়াং অ্যান্ড এক্সট্রিম ওল্ড। দেখা গেলো তুমি বললো যে স্যার এত বছর বয়সে বাচ্চা, পরে বাচ্চা হবে না একজনের, কিন্তু দেখা গেলো তারপরের বয়সে বাচ্চা হয় বা হয়েছে, তাহলে এজ একটা ফ্যাক্টর বাদ। এরপর আসতেছিল ডিফেক্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ডিফেক্ট হলো দ্য ডেভেলপমেন্টাল এবং অ্যাকওয়ার্ড কিছু ডিফেক্টের জন্য হতে পারে। এখানে আসতেছে হলো তোমার কয়েকটা পয়েন্টস বলি।
একটা হতে পারে অ্যাবসেন্স অফ পেনিস হতে পারে, ডাবল পেনিস হতে পারে, পেনিস অ্যাডহারেন্ট উইথ দ্য স্ক্রটাম হতে পারে, অ্যাবসেন্স অফ পেনিস হতে পারে, ডাবল পেনিস হতে পারে, পেনিস অ্যাডহারেন্ট উইথ দ্য স্ক্রটাম হতে পারে, হাইপোস্পিডিয়াসিস হতে পারে, ইপিএসপিডিয়াসিস হতে পারে, লস অফ বোথ টেস্টিকলস হতে পারে। তাহলে দেখো অ্যাবসেন্স অফ পেনিস, ডাবল পেনিস, পেনিস অ্যাডহারেন্ট উইথ দ্য স্ক্রটাম, ইন্টারসেক্সুয়ালিটি, হাইপোস্পিডিয়াসিস, এপিস্পিডিয়াসিস অ্যান্ড লস অফ বোথ টেস্টিকলস, এগুলা হতে পারে হলো তোমার ডিফেক্টের কিছু প্রবলেম। আরও অনেক আছে বইয়ে, তুমি এই কটা আমি বললাম। আর এখানে অবশ্য কিছু কথা আছে যে এপিস্পেডিসিস অ্যান্ড হাইপোস্পেডিসিস, এর মানেটা কি? ইপিস্পেডিসিস আর হাইপোস্পেডিসিস তুমি পাবা হলো ইয়াতে বিফোর পিউবার্টি, আচ্ছা পাবা হলো তুমি সার্জারিতে মানে ইপিস্পেডিসিস হাইপোস্পেডিসিস হলো তো মানে ইয়াটা ইউরেথ্রাল ওপেনিংটা প্রপার পজিশনে নাই, অন্য জায়গায় আছে, নিচে বা পিছনে। হ্যাঁ, এই জন্য দেখা গেল সেক্সুয়াল ইন্টারকোর্স করার পরেও ওই সিমেন্টটা ইউটেরাসের ভিতরে যাচ্ছে না। এই জন্য আসলে এই প্রবলেমগুলো, এই যে লোকাল বা ডেভেলপমেন্টাল অ্যানোমালিগুলো, হ্যাঁ বললাম। এরপর আস্তে আস্তে তোমার কাছে লোকাল ডিফেক্ট হতে পারে। লোকাল ডিফেক্টের মধ্যে আসতে পারে হলো হতে পারে লার্জ হার্নিয়া হতে পারে, লার্জ হাইড্রোসিল হতে পারে, ফিমোসিস হতে পারে, প্যারাফিমোসিস হতে পারে। এই ফিমোসিস আর প্যারাফিমোসিসও কিন্তু তুমি ইয়াতে পাবা, তোমার সার্জারি আউটডোরে পাবা। ওই প্রিপিউসটা বের হয়ে আসে না। এগুলো আসলে অপারেশন করলে তো ঠিক হয়ে যায়, এগুলো অপারেশন করলেই ঠিক হয়ে যাবে। সো এটা ওরকম কজ না যে এইটা ফিমোসিস থাকলে সে সারা জীবনই এরকম থাকবে, তা না। তাহলে এখান থেকে লার্জ হার্নিয়া, লার্জ হাইড্রোসিল, এলিফেন্টিয়াসিস, ফিমোসিস, প্যারাফিমোসিস হতে পারে। তারপর ডিজিজ অফ দ্য পেনিস হতে পারে, এখানে গনোরিয়া হতে পারে। তারপর ডিজিজ অফ দ্য পেনিস হতে পারে, ডিজিজ অফ দ্য তোমার এপিডিডাইমিস হতে পারে, ডিজিজেস অফ দ্য টেস্টিস হতে পারে। কি ডিজিজ হতে পারে এইসব জায়গায়? এই যে পেনিস বললা, এপিডিডাইমিস বললা, টেস্টিস বললা, এইসব জায়গায় কী ডিজিজ হতে পারে? এসব জায়গায় হতে পারে ক্যান্সার হতে পারে, এসব জায়গায় সার্কোমা হতে পারে, এসব জায়গায় তোমার সিফিলিস হতে পারে, এসব জায়গায় ট্রমা হতে পারে, এসব জায়গায় তোমার টিউবারকুলোসিস হতে পারে। সার্কোমা হতে পারে, ক্যান্সার হতে পারে, ট্রমা হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে, সিফিলিস হতে পারে। ব্রেক দিব? আচ্ছা ঠিক আছে, একটু ব্রেক দিলাম, যাও। ফিমোসিস বানান হয় নাই, এগুলো হলো তুমি সার্জারি ওয়ার্ডে দেখবা কেসগুলো পুরাপুরি না, ওই খতনা করে দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা পড়াই তাহলে আমি, ঠিক আছে। তাহলে আমি বললাম লার্জ হার্নিয়া, হাইড্রোসিল, এলিফেন্টিয়াসিস, ফিমোসিস, প্যারাফিমোসিস বললাম, ডিজিজ ইন দ্য পেনিস, গনোরিয়া বললাম, তারপরে ডিজিজ অফ দ্য পেনিস, এপিডিডাইমিস অ্যান্ড টেস্টিসে কী হতে পারে? ক্যান্সার হতে পারে, সার্কোমা হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে, ট্রমা হতে পারে অ্যান্ড সিফিলিস হতে পারে। আচ্ছা এরপর আসতেছে হলো আরও আছে কিছু এখান থেকে। মনে করো ফ্র্যাকচার হয়ে গেল একজনের পেলভিসের, মনে করো এই যে বাস জার্নি করে, বাসের পিছনে বসে বা কোনো একটা অ্যাক্সিডেন্টের জন্য তার মনে করো পেলভিসে হয়ে গেল, কী বলুন না, ফ্র্যাকচার হয়ে গেল, এটা হইতে পারে। অথবা মনে করো তার তার এই লাম্বার ভার্টেব্রা, লাম্বার মানে ওখানে স্পাইনটা ইনজুরি হয়ে ওই অনেক সময় দেখা যায় যে তোমার কী বলুন নাম, এরা এই ইম্পর্টেন্ট বা স্টেরাইল হয়ে যেতে পারে। গেল এটা তোমাকে অনেক সময় জিজ্ঞাসা করবে। এরপর জিজ্ঞাসা করবে যে তোমার কী বলো ওটা জেনারেলে কী কী তুমি বলো। এটা তো তুমি লোকাল বলা। জেনারেল ডিজিজে ফার্স্টে বলতে পারো তুমি যে তোমার হতে পারে মনে করো টিউবারকুলোসিসে হতে পারে, তোমার হইতে পারে মনে করো ডায়াবেটিস মেলাইটিসে হইতে পারে, নেফ্রাইটিসের জন্য হইতে পারে, তারপরে মনে করো হাইপার টেনশনের জন্য হইতে পারে, তারপরে কিছু নার্ভাস সিস্টেমের কিছু ডিজিজের জন্য হইতে পারে, যেমন এখানে টেবিস ডরসালিস হইতে পারে, জেনারেল প্যারালাইসিস অফ ইনসেন হতে পারে, লোকোমোটর অ্যাটাক্সিয়া হইতে পারে, তারপরে মনে করো তোমার হেমিপ্লেজিয়ার জন্য হতে পারে, তারপর তোমার প্যারাপ্লেজিয়ার জন্য হইতে পারে। তাহলে অনেকগুলো কারণে এই তোমার এই কী বলার নাম, এই অর্কাইটিস মামসের জন্য হইতে পারে। হ্যাঁ, অর্কাইটিস হইলে হয় মামসের জন্য, তখন এটা হইতে পারে। হ্যাঁ, তারপরে মনে করো তোমার কিছু ড্রাগসের জন্য হতে পারে, মনে করো তোমার অ্যালকোহল যে বেশি খায় তার হইতে পারে, যে মনে করো ওপিয়াম নিচ্ছে তার হইতে পারে, পেথিডিনের জন্য নিতে তার হতে পারে, তারপরে মনে করো এক্সেসিভ সিগারেট যে খায় তার হইতে পারে, তারপরে মনে করো এক্সেসিভ সিগারেট ছাড়াও
গাঁজা যে খায়, ক্যানাবিস ইন্ডিকা আবার আসছে। আচ্ছা কিছু টাকা দিয়ে দে, আমি তো তুই দিয়ে দে, আমি পরে ওই আচ্ছা তুই আরো 200 টাকা দিয়ে দে, হ্যাঁ আমি পরে তুমি দিয়ে দেবো। তারপরে মনে করো এই এই এক্সেসিভ টিয়ের চা, সিগারেট, এইসব থেকেও দেখা যায় যে এইসব প্রবলেম হইতে পারে আর কি। হ্যাঁ, তাহলে ড্রাগসও গেল, এখন তো অনেক দেশে ইয়াবা টিয়াবা কত কিছু গেলো, এগুলো সব কিছুর জন্য কিন্তু তোমার ইম্পর্টেন্সি বা স্টেরিটি হইতে পারে গেল। তাহলে আর কিছু সাইকোলজিক্যাল কারণে হতে পারে, সেটা সাইকোলজিক্যালের মধ্যে ফিয়ার হতে পারে একটা, হ্যাঁ ভয়, টিমিডিটি, ভীরুতা বলি আমরা না, ফিয়ার, টিমিডিটি। সে আসলে এইটা নিয়ে কম বয়সে, কাঁচা বয়সে এগুলা নিয়ে এত বেশি সে টেনশন করছে যে যেটা তার দরকার ছিল না। পরবর্তীতে দেখা গেল যে এই টেনশন করতে যায় এখান থেকে তার মধ্যে একটা ফিয়ার চলে আসছে এবং আলটিমেটলি সে এটা পারতেছে না। এইটা একটা হইতে পারে আর কি। হ্যাঁ, টিমিডিটি, ফিয়ার, এই জিনিসগুলা। তো যাই হোক, আমি 1 মিনিট একটু বিরতি দিচ্ছি টেকনিক্যাল গ্রাউন্ডে। পাইছো? হ্যাঁ, দিয়ে দাও, গিয়ে দরজাটা বন্ধ করে দাও তো। হ্যাঁ আচ্ছা, এটা দরজাটা বন্ধ করে দাও। তাই নাও ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড মাই টেকনিক্যাল গ্রাউন্ড, যে মাই ডটার অ্যান্ড মেড সার্ভেন্ট ওয়াজ দেয়ার। ওদের সামনে একটু প্রবলেম হচ্ছিলো, এই জন্য আমি আবার ওখান থেকে এখন দে হ্যাভ লেফট, সো আই ক্যান স্টার্ট এগেইন আর কি। হ্যাঁ, তাহলে কিছু সাইকোলজিক্যাল কারণেও কিছু হয় যে এই ভয়, মনের মধ্যে যে তার ভয়, সে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারবে কিনা, এই ভয় থেকেও দেখা যায় যে অনেক সময় এগুলো হতে পারে। আচ্ছা, এই চ্যাপ্টার আমি শেষ করতে, এইটু শেষ চ্যাপ্টার না, এটা শেষ। এরপর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন আসবে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তারপর আমি একটু বলে দেই, সেটার নাম হলো কোয়াড হক বলা আছে একটা, না কোয়াড হক বলা আছে, সেটা হলো হ্যান্ডেল করতে হয়েছে, কি করবো, এরা তো ঢুকে গেছে। বলতেছে যে ওই ওই আমার বোন আজ থেকে 30 বছর আগে মানে বিয়ের আগে, ও তো বিয়ের পর চলে গেছে আমেরিকাতে, তো ও একটা কানি বুড়ি ছিল, সেই কানি বুড়িকে টাকা দিত, কানি বুড়ির মেয়েকে টাকা দেয়, এখন কানি বুড়ির নাতি আসছে, মানে জেনারেশন ইয়ে গেছে, তারা আমাদের বাসায় ওই বংশ পরম্পরায় সে ভিক্ষা নিতে আসছে আর কি। তো সেটা আমি বললাম যে ওকে দিয়ে দাও, কারণ এই ভাগে আমি আবার ওই যে আদামিটের একটা নিয়েছিলাম, বিরতি নিয়েছিলাম আর কি। হ্যাঁ, শুধু যে আদানের সময় বিরতি হবে তা না, অন্য সময়ও বিরতি হতে পারে আর কি। ওকে, টেকনিক্যাল বিরতি গ্রাউন্ড বলছি না, টেকনিক্যাল গ্রাউন্ডের কি ছোট্ট একটা গল্প বলবো তোমাদেরকে টেকনিক্যাল গ্রাউন্ডের উপরে বলবো। আচ্ছা, সেটা হলো, হ্যাঁ অনেক আগের গল্প একটা। আমার বন্ধু বলছে ঢাকা মেডিকেল কলেজে ওরা 37 ব্যাচের, বুঝতে পারছো, আমার বন্ধুরা ডিএমসি 37 ব্যাচ, আমরা হলো ময়মনসিংহের 17 ব্যাচ। সেটা হলো কোয়াড হক বলতেছি, তার আগে একটা গল্প বলতেছি, এই টেকনিক্যাল গ্রাউন্ডের গল্প আর কি। সেটা হলো যে ওদের ক্লাসে একটা খুব সুন্দর মেয়ে ছিল মনে করো। হ্যাঁ, সেই সুন্দর মেয়েটা কে তার বাবা ইয়াতে কি বলেন না, গাড়িতে করে এসে দিয়ে যায় মেডিকেল কলেজে। একবার হয়েছে কি জানো, যে তাদের গাড়িটা কোনো কারণে স্টার্ট নিচ্ছে না, গাড়িটা কোনো একটা কারণে স্টার্ট নিচ্ছে না, মানে আমরা যাই না গাড়িতে স্টার্ট না নিলে কি আগে আমরা ঠেলতাম, একটু ঠেললেই তারপর গাড়িটা চালু হয়ে যায়। তো এখন ওই মেয়েটা তো ঠেলতে পারবে না, কারণ ওর আব্বা তো ড্রাইভিং সিটেই বসে আছে। হ্যাঁ, মেয়েটা তো ঠেলতে পারবে না, তাহলে কি করা যায়? এখন সে তো তার বন্ধু বান্ধবকে একটু বলার চিন্তা করতেছে, নতুন আসছে তো, যেমন 2-4 বছর হয়ে গেলে বা অনেকদিন হয়ে গেলে তো কোনো ব্যাপার না, এখন নিউ ফার্স্ট ইয়ারে, এখন ভালো করে পরিচয় হয়নি বন্ধুদের সাথে, কেমন করে বলে যে এই তুমি আমাকে আমার আব্বাকে গাড়িটা বা একটু ঠেলে দাও আর কি। তে ও হলো তার 2টা বন্ধুকে বলছে যে প্লিজ একটু গাড়িটা ঠেলা দিতে পারবা, কিন্তু ওই 2টা বন্ধু গাড়িটা ঠেলা দেয় নাই। মানে গল্প একটু কি, তারপর একটু বলতেছি, তারপরে কি হয়েছে ওটা আমাদের জানা দরকার নেই, কে ঠেলা দিছে এটা আমার জানা দরকার নাই। কিন্তু এখানে গল্পটা হলো ওই 2টা বন্ধু ক্লাসমেট ঠেলা দেয় নাই, পরে ওই অন্যরা ছেলে থেকে বসে তুই ও তোমাদেরকে একটু বললো একটু ঠেলা দিতে, গাড়িটা আটকে গেছিলো, তুমি ঠেললা না কেন গাড়িটা? তো ও তখন বললো যে টেকনিক্যাল গ্রাউন্ডের আমি গাড়িটা ঠেলি নাই। এখানে টেকনিক্যাল গ্রাউন্ড হইতেছে, তোমরা তো জানো যে পোলাপান কীভাবে পোংটানি করে,
পোলাপান কোনো একটা চান্স পাইলে ওইটা নিয়ে মানুষকে খেপায়। যদি ক্লাসে অন্যান্য বন্ধুরা দেখতো যে ওদের ক্লাসের সুন্দরী একটা মেয়ের গাড়ি ওরা ঠেলছে, তারপর থেকে ওরা ওইটা নিয়ে 10 রকম কথা বানায় বানায় ঝামেলা করতো। এই জন্য ওই বন্ধু দুইটার সুন্দর যুক্তি ছিল, টেকনিক্যাল গ্রাউন্ডে আমি গাড়ি ঠেলি নাই। তা আজকে আমি এই আমার বারাসার এই টেকনিক্যাল গ্রাউন্ডটা মনে পড়াতে তোমাদেরকে এই গল্পটা বললাম, যে সেদিনও টেকনিক্যাল গ্রাউন্ডে সেই গাড়ি ঠেলে নাই, আর আজকে আমি টেকনিক্যাল গ্রাউন্ডে কথা কিছুক্ষণ বন্ধ করছিলাম, এখন আবার আমি চালু করতেছি। তাহলে কি জানি বলতেছিলাম, তাই তো ভুলে গেলাম। সেটা হলো আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এখন শুরু করব। ও কোয়াড হ্যাক তো বলা হয়নি। কোয়াড হ্যাক বলতে যাচ্ছে এখানে যেটা হয় সেটা হলো there are some persons who they are actually important to a certain person, certain female, but not to others. কেউ কেউ কোনো লোক আছে অ্যাকচুয়ালি সে কিন্তু ইম্পর্টেন্ট না, কিন্তু হি ইজ ইম্পর্টেন্ট টু এ পার্টিকুলার একটা ফিমেল। হ্যাঁ, এটা কি হইতে পারে? এটা হইতে পারে যে দেখো, সে একটা মেয়েকে, তার ওয়াইফ কথাও যদি আমি বলি, সে একটা মেয়েকে জোর করে তাকে বিয়ে দেওয়া হয়েছে, সে তাকে বিয়ে করতে চায় নাই। দেখা গেল যে এই মেয়েটার ব্যাপারে তার কোনো ইন্টারেস্ট নেই এবং সে ওইখানে সে ইম্পর্টেন্ট হয়ে গেছে, অথচ সে আরেকখানে যায় পোটেন্ট। এটা নিয়ে খুব সমস্যা হয়, কারণ এখন ওয়াইফ যদি এখন কমপ্লেন নিয়ে আসে তার এগেনস্টে ইম্পর্টেন্সির, তো তুমি আবার দেখতেছো সে আসলে ইম্পর্টেন্ট না, সে পোটেন্ট, কিন্তু ওইখানে যায় যে সে আবার ইম্পর্টেন্ট, এটা হতে পারে। আচ্ছা, আর একটা জিনিস আছে, ওটাও একটু বলে দেই। ফিকান্ডেশন অ্যাব এক্সটার্না, ফিকান্ডেশন FECUNDATION, ফিকান্ডেশন AB অ্যাব এক্সটার্না, ফিকান্ডেশন অ্যাব এক্সটার্না। হ্যাঁ, তোমরা আমাকে ডিস্টার্ব করো না ভাই, আমি তো পড়া ভুলে যাব, আমার এইটুকু পড়া যে এই বয়সে মনে রাখতেছি আমার জন্য যথেষ্ট। আচ্ছা, নাহলে কিন্তু এরপর আমি ওইখানে রাইখা একটা বই খোলা রিডিং পড়া শুরু করবো, কিন্তু বলে দিলাম। তাহলে দেখো ক্লাস কেমন লাগে, তখন কেউ থাকবে না, সব পারাবে, বলে স্যার রিডিং তো আমিও পড়তে পারি। আচ্ছা, ফিকান্ডেশন অ্যাব এক্সটার্না, এটা একটা মোটামুটি একটু ইম্পর্টেন্ট, যদি কঠিন। সেটা হলো এখানে বলতে চাচ্ছে যে একজন মেয়ে সেক্সুয়াল ইন্টারকোর্স করে নাই, শি হ্যাজ বিকাম প্রেগনেন্ট। কি আশ্চর্য না, সে সেক্সুয়াল ইন্টারকোর্স করে নাই বাট শি হ্যাজ বিকাম প্রেগনেন্ট। এটা আবার কি ধরনের কথা হইল? এটা হলো এই ধরনের কথা হইতে পারে, অনেক সময় হয় কি জানো, ইজাকুলেশন হয়েছে আউটসাইড ভ্যাজাইনা, ভালো কথা, অথবা ইজাকুলেশন হয়েছে অন দ্য থাই, অথবা ছেলেটা সেক্সুয়াল ইন্টারকোর্স করে নাই, সে ভাবতেছে যে আমি তো সেক্সুয়াল ইন্টারকোর্স করিনি, আমি জাস্ট একটু ইজাকুলেশন হয়েছে অন দ্য থাই, সো এখানে তো হওয়ার কথা না, প্রেগনেন্ট হওয়ার কথা না। মেয়েটাও ভাবতেছে যে আমি তো কারোর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করি নাই, তাহলে আমি কেন প্রেগনেন্ট হয়ে গেলাম? আর সে ভাবতেছে যে আমি তো কারোর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করি নাই, হ্যাঁ, তাহলে আমি কেন প্রেগনেন্ট হলাম? আসলে হলো প্রেগনেন্ট হলো এই কারণে, অনেক সময় হয় কি জানো, আমরা বলি না চুয়ায় ভিতরে গেছে, ওই সিমেন্টটা ভ্যাজানাতে ভিতরে এমনি চলে গেছে, ইন্টারকোর্স ছাড়াই ওই চুয়ায় ভিতরে চলে গেছে। এখন মেয়েটা ভাবতেছে আমি তো কোনো দিন ইন্টারকোর্স করলাম না, আমি কেমন করে প্রেগনেন্ট হলাম? মেয়েটা যখন ছেলেটাকে দোষ দিচ্ছে, ছেলেটা বলতেছে আমি তো ইন্টারকোর্স করি নাই, তাহলে কেমন করে এটা প্রেগনেন্সি হলো? হ্যাঁ, হইতে পারে। সেটা হলো আউটসাইড ভ্যাজানাতে যদি ইজাকুলেশন হয়, অনেক সময় এটা আস্তে আস্তে ভিতরে চলে যেতে পারে। দিস ইজ কল্ড ফিকান্ডেশন অ্যাব এক্সটার্না, এটাও খুব সমস্যা, কারণ তারা বলতে যাচ্ছে তারা এই ধরনের কোনো কাজ করে নাই, কিন্তু ডেফিনেটলি প্রেগনেন্ট তো হয়েছে, তখন এই ওয়ার্ডটা চলে আসছে যে কেন এটা হয়েছিল, গেল। এখন আসতেছে হলো ভেরি ইম্পর্টেন্ট, এটা বলে শেষ করে দেবো, সেটা হলো আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইনসেমিনেশন? আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ইজ আচ্ছা, ফিমেল ইম্পর্টেন্স স্টেরিটি পড়াইলাম না, ওটা তোমরা পড়ে নিবা আর কি। আচ্ছা, ওটা কজগোলা, অত ইম্পর্টেন্ট না, পড়ে নিবা। সেটা হলো আর্টিফিশিয়াল ইন্ট্রোডাকশন অফ সিমেন ইন্টু দ্য ভ্যাজাইনা, cervix or uterus. Artificial introduction of semen into the vagina, cervix or uterus to bring about pregnancy is called artificial insemination. আবার বলি, artificial introduction of semen into the vagina,
cervix or uterus by a cannula to bring about pregnancy is called vaginismus. তো জানো ওই সেই লিভারটারি মাসেলসটা তোমার কন্ট্রাকশন হয়। অনেকে আছে নতুন সে সেক্সুয়াল ইন্টারকোর্সে ভয় পায় বা বিভিন্ন কারণে মানসিক কারণে দেখা যায় কি সে সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় তার পেইনফুল কন্ট্রাকশন অফ দ্য ভ্যাজানাল মাসেলস হয়, ওটা হলো ভ্যাজানিসমাস। আমি ওটার মধ্যে যাচ্ছি না, আমি যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আর্টিফিশিয়াল ইনসেমিনেশন সেটার ডেফিনেশন বললাম। আর্টিফিশিয়ালি যদি আমরা সিমেন্টটা ভ্যাজানার ভিতরে একটা ক্যানুলা দিয়ে দিতে পারি কিসের জন্য, প্রেগনেন্সির জন্য, সেটাকে আমরা বলবো হলো আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। আচ্ছা, তোমাকে জিজ্ঞাসা করবে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের কয় রকম। আর্টিফিশিয়াল ইনসেমিনেশন 3 রকম। এটা একটু ভালো করে শোনো, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা হলো হতে পারে সেটা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হোমোলোগাস, আরটা হতে পারে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হেটারোলগাস, আরটা হতে পারে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন মিক্সড। একটু পরে ওটা ব্যাখ্যা দিচ্ছি। আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হোমোলোগাস এর মানে হলো আর্টিফিশিয়াল ইনসেমিনেশন অফ হাজব্যান্ড। আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হেটারোলগাস এর মানে হলো আর্টিফিশিয়াল ইনসেমিনেশন আদার দেন হাজব্যান্ড। আরটা হলো আর্টিফিশিয়াল ইনসেমিনেশন মিক্সড। আর্টিফিশিয়াল ইনসেমিনেশন মিক্সড হলো বোথ হাজব্যান্ড অ্যান্ড আদার দেন হাজব্যান্ড। কেন এগুলা সব ব্যাখ্যা একটু পর দিব। তাহলে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন 3 রকম হতে পারে, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হোমোলোগাস, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হেটারোলগাস আর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন মিক্সড। একজন হলো হাজব্যান্ডের সিমেন্ট নিলাম, আর হলো আদার দেন হাজব্যান্ডের সিমেন্ট নিলাম। আর এখন হলো এই তোমাদের কিন্তু তোমরা এইটা যদি লিখতে যাও তোমরা কিন্তু আমার কথাগুলো শুনতে পারবা না, এবং খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে, একদম প্রফিট কোশ্চেন এটা। আর হলো আমি যখন আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করবো হাজব্যান্ডেরটা এবং আদার দেন হাজব্যান্ডেরটা মিক্স করবো, এই 3 রকম গেল শেষ। এটা এখন আসতেছে হলো ইন্ডিকেশনস, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন কেন করা হয়। নাম্বার 1, if the husband is sterile, if the husband is important, if the husband is both sterile and important, তিনটেই হতে পারে। if the husband is sterile, if the husband is important, if the husband is both sterile and important, তিনটাই কারণ হতে পারে। হাজব্যান্ড ইজ সাফারিং ফ্রম সাম হেরিডিটারি ডিজিজ, এটা হতে পারে। হাজব্যান্ড ইজ সাফারিং ফ্রম সাম হেরিডিটারি ডিজিজ, এটার জন্য হতে পারে। হাইপোস্পিডিসিস হতে পারে, ইপিস্পিডিসিস হতে পারে। সব কারণেই এইসব কারণে আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করতে পারি। তাহলে ফার্স্ট কথা হলো তুমি একজন ডাক্তার, তুমি একজন আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করবা। ফোন আসতেছে, তুমি ডাক্তার, তুমি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করবা। এখন তুমি একজন ডাক্তার, তুমি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করবা। এখন তুমি আগে ইন্ডিকেশনগুলো দেখলা যে ইন্ডিকেশনের মধ্যে ঠিক আছে। এখন তুমি কি করবা, আর্টিফিশিয়াল হোমোলোগাস করবা না হেটারোলগাস করবা না মিক্স করবা, দেখবা। যদি তুমি দেখো তুমি বলছো আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হাজব্যান্ড অর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হোমোলোগাস, কখন করব? আমি তখনই করব যখন হাজব্যান্ড ইজ নট স্টেরাইল। হাজব্যান্ডের প্রবলেম হলো হাজব্যান্ড ইজ ইম্পর্টেন্ট, সে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারতেছে না, কিন্তু হি ইজ নট স্টেরাইল, তার স্পার আরএইচ ইনকম্প্যাটিবিলিটি, ঠিক আছে, সরি, আরএইচ ইনকম্প্যাটিবিলিটির জন্য আমরা এটা করব। তাহলে হাজব্যান্ড ইম্পর্টেন্ট কিন্তু হাজব্যান্ড স্টেরাইল না, হাজব্যান্ডের স্পারমাটোজোয়া কাউন্ট ঠিক আছে, তাহলে আমি কি করব? আমি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হোমোলোগাস করব, যেহেতু তার হাজব্যান্ডের এটা ঠিক আছে। আমি মাস্টারবেশন করে বা যেভাবে হোক আমি সিমেন্টটা কালেকশন করে তোমার ক্যানুলা দিয়ে ইন্ট্রোডিউস তুমি করবা, গেল। এবার হলো আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হেটারোলগাস, আমি আদার দেন হাজব্যান্ডেরটা নিব। কখন নিব? হাজব্যান্ড ইজ স্টেরাইল, হাজব্যান্ড ইজ নট ইম্পর্টেন্ট, মেবি হি ইজ নট ইম্পর্টেন্ট বাট হি ইজ স্টেরাইল, তখন আমি আদার দেন হাজব্যান্ডের সিমেন্ট নিব। এটা হলো আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হেটারোলগাস। আমি ওই যে একটু আগে লেখছি একজন অলিগোস্পার্মিয়া ছিল,
মানে স্পার্ম কম ছিল, তাহলে আমি বোথ হাজব্যান্ড অ্যান্ড আদার দেন হাজব্যান্ড দুইজনের সিমেন্ট নিব। যখন হাজব্যান্ডের স্পার্ম কাউন্ট অনেক কম ছিল তখন আমি হাজব্যান্ডের স্পার্ম নিব এবং আমি আদার দেন হাজব্যান্ড দুইজনের সিমেন্ট নিব। এটা হলো আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হোমোলোগাস, এটা মিক্সডের আরেকটা নাম হলো মিক্সড আর পুলড। অনেক সময় স্যাররা জিজ্ঞাসা মিক্সডের কোনো নাম আছে? জি স্যার, এটা আরেকটা নাম আছে, আর সেটা হলো POOLED, পুলড। শেষ গেল। এখন আসতেছে হলো সামান্য দু এক চারটা কথা। আমাদের দেশেও অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইনসেমিনেশনে আমাদের দেশের ওই লিগাল এটা এখনো নাই, কিন্তু করা হয়। কিন্তু আর্টিফিশিয়াল এখানে এই কেয়ার হসপিটাল যে মালিক পারভিন ম্যাডাম, উনি বাংলাদেশে মেইনলি সবচাইতে বেশি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করছে, সবচাইতে বেশি উনি করে। তার আগে টিএ চৌধুরী স্যারও করছে, কিন্তু পারভিন ম্যাডাম হলো পায়োনিয়ার বলতে পারো, উনি সবচেয়ে বেশি করে। এই যে আমাদের মোহাম্মদপুরে বাসার পাশে আমার যে কেয়ার হসপিটাল, কেয়ার মেডিকেল কলেজ, ওটা মালিক যে পারভিন ফাতেমা ম্যাডাম, উনি মেইন বাংলাদেশে, এখন তো অনেকেই করে। আচ্ছা, আগে অনেকে বম্বেতে যাইতো, বুঝতে পারছো? পুলড হলো যখন অলিগোস্পার্মিয়া হবে, হ্যাঁ, পুলড যখন অলিগোস্পার্মিয়া হবে মানে হাজব্যান্ডের স্পার্ম কম। কেন আমি একটু পরে ব্যাখ্যাটা দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এবার আসতেছে হলো ওটা এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ব্যাপারটা খুব একটা ইজি না, যেটা করার সাথে করলেই যে এটা কি বলেন নাম কনফার্ম প্রেগনেন্সি হবে এর কোনো গ্যারান্টি দিতে পারো না। কারণটা হলো আমি তোমাকে বলি, সেটা হলো ওই স্পারমাটোজোয়া এটার একটা লাইফ স্প্যান আছে খুব কম সময়। এটা যে ইয়াতে থাকে কি বলেন নাম ইউটেরাইন ক্যাভিটিতে, সেখানেও এর লাইফ স্প্যান অনেক অল্প সময়। ওভুলেশন হওয়ার পর ওভামটা বের হয়ে যায়, এটারও একটা টাইম আছে। ফার্টিলাইজেশনটা ওভুলেশনের সময় হইতে হবে, না হলে অন্য সময় গেলে হবে না। সো দেখা যায় কি 3-4 বার করার পরেও চান্স থাকে 70 to 75% চান্স থাকে যে এই হওয়ার, ফার্টিলাইজেশনটা হওয়ার। মানে এটা হবেই, এটা তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারো না, বুঝতে পারছো? এটা একটু মনে রাখবা, ঠিক আছে? এখন আমি আসতেছি হলো আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। এই তুমি জানো হোমোলোগাস কেন করছো, তুমি জানো হেটারোলোগাস কেন করছো, তুমি জানতে চাচ্ছ স্যার পুলড কেন করবে এবং বেস্ট কেন? পুলডটা করবে এই কারণে, আমি আগেই বললাম যে দেখো আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের অনেক সমস্যা আছে। তুমি যদি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হেটারোলোগাস করো তা হাজব্যান্ডের মন খারাপ থাকবে, হাজব্যান্ড ভাববে যে এই বাচ্চাটা তো আমার না, সারা জীবন তার হাজব্যান্ড মনে করবে যে এই বাচ্চাটা তো আমার না, এটা তার জন্য একটা সাইকোলজিক্যাল কষ্ট, মানসিক একটা কষ্ট হবে, হ্যাঁ। এই জন্য যদি দেখা যায় যে অলিগোস্পার্মি আছে, সো তোমার তো অ্যাকচুয়ালি এই অনেকগুলো স্পার্ম দরকার, কিন্তু একটা সিঙ্গেল স্পার্ম তো ফার্টিলাইজ করবে। আর অলিগোস্পার্মিয়াতে মনে করো তোমার হাজব্যান্ডের সিমেন্ট নেওয়া হলো, আবার আদারদের হাজব্যান্ডের সিমেন্ট নেওয়া হলো। এই দুইটা সিমেন্ট যখন একসাথে করা হইলো, মেবি 10% হলো হাজব্যান্ডের, 90% হলো আদারদের হাজব্যান্ডের। কিন্তু দেখা গেল যে ওই সিঙ্গেল স্পার্মটা যেটা করলো কি ফার্টিলাইজ করলো, সেটা তো হাজব্যান্ডেরও হইতে পারে না। লটারি টিকিট তুমি 100টা কিনছো, আরেকজন 10টা কিনছে, তুমি যে পাবা তোমার চান্স বেশি পাওয়ার, কিন্তু এমন হইতে পারে যে একটা টিকিট ওই ব্যাটাই পাইছে, যে নাকি দেখা গেল লটারির টিকিটটা একটা কিনছে সেই পাইছে, আর যে 100টা কিনছে সে পায় নাই। সো যে হচ্ছে, আমার খালি ফোন আসতেছে, যে আমি একটু পর শেষ করে দেবো, যে হলো ওই কি বলেন নাম ওই অলিগোস্পার্মিয়া যার, তার স্পার্ম দিয়েই তো এটাই হতে পারে, কি বলেন নাম ফার্টিলাইজেশন হতে পারে। এইটা হলো হাজব্যান্ডের একটা স্যাটিসফ্যাকশন। সেই জন্য আমরা বলতেছি যে আমরা পুলড বা মিক্স টাইপেরটাও করব, বা এটা ওই জন্য তোমরা বেস্ট বলতেছো। আচ্ছা, এখন কিভাবে করবো এটা তো একটু বড় আছে, তারপরে আজকে আমি শেষ করে দিই, বুঝতে পারছো? আমি আজকে শেষ করে দিই, বারবার ফোনে আসতেছে, তোমরা খুব ডিস্টার্ব হচ্ছ না। রমজান দিন ছেলেপেলে আস্তে আস্তে চলে যাচ্ছে, আমার মনে হয় এটা নেক্সট ডেতে আমরা পড়াবো। কোনো অসুবিধা হয়েছে? লেজিটিমেসি আর ভাই পড়াবে, রেজল ভাই পড়াবে তোমাদের লেজিটিমেসি অ্যান্ড ডিসপিউটেড প্যাটার্নিটি, হ্যাঁ, অথবা সাজান ভাই মনে ওটা পড়াবে। কথা হয়েছে সবগুলো তো আমি পড়াবো না। কি তোমাদের ক্লাসে কোনো খারাপ লাগছে বা কোনো প্রবলেম হয়েছে? শেষ করে দিতে যাচ্ছি আজকে, বুঝতে পারছো? নামাজ পড়বো আর বারবার ফোন আসতেছে, খুব ডিস্টার্ব হচ্ছে। তো থ্যাংক ইউ, তোমরা ভালো থাকো,
তোমাদের জন্য অনেক দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করো। আর কালকে কিন্তু কালকে কি বা, ও আচ্ছা শোনো, কালকে at 10:15 সকাল 10:15 সময় সবচাইতে ভালো ক্লাস, রেজল ভাই খুব ভালো ক্লাস। উনি এখন বারিন মেডিকেলে আছে, তার আগে না মেডিকেলে ছিল, তার আগে ঢাকা মেডিকেলে ছিল, তার আগে ফরিদপুর মেডিকেলে ছিল। উনি অনেক ভালো। গল্প তো তেমন কিছু নাই, পড়ার মধ্যে আসলে আজকে আর তেমন কোনো গল্প না, কথার মধ্যে তো অনেক গল্পের মতো করে কথা বললাম। রোজা রমজানের দিনে যত হাসি গল্প বলবো তত সওয়াব ধ্বংস হবে। কষ্ট করে রোজা রেখে সওয়াব নষ্ট করতে চাই না। তোমরা ভালো থাকো। তাছাড়া মনটা খারাপ, আমাদের ডাক্তার ভাই মারা গেছে, ডাক্তার আনিস ভাই, তার একজন স্যার মারা গেছে হলো সার্জারির। এটা তো আমাদের জন্য বুঝতেছি না খুব, আমাদের যে কপালে কি আছে। তোমাদের পরে ভালো লাগতেছে, যা আমাদের যদি কোনো কিছু হয়ে যায় অবশ্যই তোমরা আমাদের জন্য দোয়া করবা। এটাই তো পাবো তোমাদের কাছ থেকে, আর কি পাবো? তোমাদের চিনি না, জানি না, কিন্তু দোয়াটা তো আশা করতে পারি, তাই না? থ্যাংক ইউ, যে কোনো প্রবলেম হয় নাই। তোমাদের কালকে উনি আইডেন্টিফিকেশন নিবে, তোমরা একটু মনে রাখো, কালকে আইডেন্টিফিকেশন নিবে চ্যাপ্টারটা পরে। আমি আইডেন্টিফিকেশন অল্প একটু পরে ডিসকাস করবো, বিশেষ করে এজটা আমি একটু ডিসকাস করব। আমরা সবাই সবারটা আলাপ করব, আমি ওনারটা, উনি আমারটা, এরকম সবাই সবারটা নিয়ে আলাপ করব। তারপরে ডাক্তার মুস্তাক, আর্ম ফোর্স মেডিকেল যাকে বললাম, ও মনে ঈদের পরে ক্লাস নেবে। যারা আনোয়ার খান মেডিকেলে আসো, হাবিব ভাইয়ের সাথে কথা হয়েছে, হাবিব ভাই তোমাদের ক্লাস নিচ্ছে এবং এখানেও ক্লাস নেবে বলছে, বুঝতে পারছো? ইনশাল্লাহ তোমাদের ক্লাস নেবে। হাবিবুজ্জামান চৌধুরী ভাই সবচেয়ে ভালো, আমি ওনার কাছে শিখছি এই পড়াগুলা। সো তোমরা বলবা, তোমরা যারা আনোয়ার খান মেডিকেলের আছে তারা হাবিব ভাইকে ক্লাসে বলবা যে স্যার জুবাইর স্যার বলছে যে সে নাকি আপনার পড়ানোর সাগরেদ, মানে আমি সাগরেদ, সে আমার ওস্তাদ, আমি তার কাছে শিখছি কীভাবে পড়াইতে হয়, আমি তার ধরনটা শেখার চেষ্টা করছি। না, আনিস ভাইয়ের সাথে যেগুলো মেমোরি আছে ওগুলো তো বলবো না বা বলার মতো না, কারণ পিকনিকে গেছি, বুঝতে পারতেছো, মানে আজে বাজে গল্প বলছি বা শুনছি। হ্যাঁ, তো এখন তো উনি মারা গেছে, ওগুলো গল্প তো এখন বলা যাবে না, আর ওগুলো তো ছাত্রদের বলাও যাবে না। আমি, আনিস ভাই আর মনসুর আলী মেডিকেল যে জামিল ফরাদ ভাই, তিনজন খুব গল্প করছি, আর উনি খুব গল্প বলছে, গল্প বলতে পারে বেশ আর কি। হ্যাঁ, সো আর অনেকে চলে গেছে, সো গল্প না, গল্প থাকবে মাঝে মাঝে, একটা দুইটা গল্প থাকবে। আমার মিজান স্যারের একটা গল্প বলবো, আমি মিজান স্যারের কথা শুনতাম, কেমন শুনতাম। হ্যাঁ, হাবিব ভাই বলছে, কথা দিচ্ছে। হাবিব ভাই তো কালকে ব্যস্ত ছিল ওই যে আনিস ভাইয়ের জন্য, ওনার ক্লাসমেট, ওই যে ওনারা গেছিল, যার ফলে কালকে খুব ব্যস্ত ছিল। আজকে আমি হাবিব ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি, তোমাদের এক্সিসে ওরা যোগাযোগ করবে। তবে উনি বলে যে জয়ের এখন নিব না, কয়েকটা দিন পরে নিব। হাবিব ভাই ইজ দ্য বেস্ট, খুব ভালো পড়ায়। আরও আছে অনেকই বেস্ট, সবাই ভালো। এই কামদা ভালো, মোকলেস ভালো, সোহেল ভালো, তারপর সেলিম রেজা ভালো, তারপরে রেজল ভাই ভালো, শাহজাহান ভাই ভালো, এই আদিল ভাই সিলেটে, উনি খুব ভালো। অনেক ভালো ভালো টিচার আছে। আবু শ্যামা ভাই ভালো। টাঙ্গাইলে মহেরাতে গেছিলাম আমরা পিকনিকে, আমরা হলো ফরেন্সিক মেডিসিনে গেছিলাম মহেরাতে। ওই হলো আমার আনিস ভাইয়ের সাথে শেষ দেখা। ঠিক আছে, তোমরা ভালো, আমি কি ফিনিশ করে দেবো আস্তে আস্তে। মোকলেসকে অবশ্য ফোন করি নাই, করবো আর কি। হ্যাঁ, মোকলেসকে কে বলছে, ও ক্লাস নিতে চাচ্ছে না এখন আর। প্রদীপ ও রাজি হয়েছিল, এখন আর নিতে যাচ্ছে না। মোকলেসকে বলবো, অবশ্যই বলবো। কাশেম ভাই কে, কাশেমের ফোনটাও ডিলিট করে দিয়েছে, অনেক দূর হয়ে যায়, থাক, দরকার নাই। চিটাঙে আছে, এদিককার লোককে বলি। কাশেম ভাই ভালো খুব। শামসুল ইসলাম স্যার তো বাংলাদেশ ভালো গল্প। মনসুর ভাই, ইয়েস, মনসুর ভাইয়ের সাথে দিনে আমি 3বার কথা বলি। হ্যাঁ, মনসুর ভাই তো খালি গল্প করবে। তারপর তোমাকে একটা আর্মস, আচ্ছা মনসুর ভাইকে নিয়ে আসবো, তোমাদেরকে ফায়ার আর্মসের অস্ত্রগুলো একদিন ভালো করে দেখাবে, ওনার কাছে অনেক কিছু এগুলো আছে। ইয়েস, মনসুর ভাইকে বলবো যে আপনি অস্ত্র দেখান। আর আরেক মনসুর ভাই তো এমপি হয়ে গেছে, মনসুর ভাই, সে তো আর এখন ক্লাস নেবে না, নাহলে তাকেও বলতাম। রাজশাহীর পুঠিয়ার এমপি মনসুর রহমান ভাই। আর এটা হলো আবুল মনসুর, তাকে আমি বলবো। ইম্পামে গেছিলা? সবাই ভালো, ওরা সবাই অনেক ভালো। ডেভিড ভাই একটু কঠিন ধরতো আগে, খুব পড়া। ডেভিড ভাইয়ের সাথে যোগাযোগ করি না এখন বেশি দিন, দরকার নেই, এত নামে বললে তো সবার পক্ষে তো সম্ভব না, বুঝতে পারছো? এরা নতুন, মিহিরাব চৌধুরী, এরা নতুন, এদেরকে বলবো না।
শুক্রিয়া স্যার, ওকে, থ্যাংক ইউ, শুক্রিয়া, রাখি তাহলে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তোমাদের স্যার কাশিম ভাই, ও এই জন্য বলতেছো, কাশিম ভাইকে আমার সালাম দিও, হ্যাঁ, কাশিম ভাইকে আমার সালাম দিও, ঠিক আছে, সেলিম রেজাকে বলবো, অবশ্যই বলবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।